জিনিসটা হলে এমন যে আপনি যখন শুরু করবেন আপনার আশেপাশের মানুষ কেউ সহায়তা করবো না, কিন্তু যখন আপনি একটা পর্যায়ে পৌঁছে যাবেন সবাই কবে কি জানেন অমুকে আমার অমুক লাগে, এত তালি দেওয়ার লোকের অভাব নেই, কেউ আপনার মোটিভেট করতে পারবো না, বিল গেটস না, যতক্ষণ পর্যন্ত আপনি না নিজে অনুপ্রাণিত হইতে চাইতেছেন। 13 জন নোবেল অডিট মিলে একটা বিজনেস খুলছিল, ফেল হইতে 1.5 বছর টাইম লাগছে। তো টাকা পাইলে এই ব্যবসা হইব জিনিসটা এমন না যে অমুকের গরু বেচে মাসে 10 লাখ কামাইতেছে, আমিও গরু বেচলে 10 লাখ কামাবো, এটা ভুল। অনেকে ভাবে আমার টাকা নাই, হ্যান নাই ত্যান নাই, অজুহাত নিয়ে বসে না থেকে ফিল্ডে আসছেন। আপনি যখন ভালো কাজ করবেন টাকার অভাব হইব না। এখন আপনি আপনার এলাকার মুচি হইতে পারেন, কিন্তু আপনার জুতা এমনভাবে সিলাইতে হইব যে না আপনার থেকে ভালো কেউ সিলাইতে পারে না। আসলে আমি যদি করোনায় ফিরে যাই 2020-এ, তো তখন আমি দেখলাম যে কুরবানি ঈদের সময় অনলাইনে গরু বিক্রি হইতেছে। তো তখন আমি ভাবলাম যেহেতু অনলাইনে গরু বিক্রি হইতেছে, তো আপনি যে কোনো কিছু অনলাইনে বিক্রি করতে পারবেন, জাস্ট আপনার সেলিং স্কিল থাকতে হইব আর কাস্টমারে বুঝাইতে হইব যে আপনি কাস্টমার কেন আপনার থেকেই নিবে। কিন্তু আমরা চাইতেছিলাম কি যে লাইফটা সহজ করা যায়, কারণ ইন্ডিয়ান সবাই তো ব্যবসা করে টাকা কামানোর জন্য, আর যখন আপনি টাকা কামাইতে চাইবেন আপনার সমাধান বিক্রি করতে হইব, আপনি প্রোডাক্ট বিক্রি করে টাকা কামাইতে পারবেন না। তো যেটা সমস্যা হইলো, আমরা মনে করেন মহিলা উদ্যোক্তাগুলোরা বুস্ট করে রুটি সেল করে না। এবং যখন আমি কর্মসংস্থান বানাবো তখন হাইজিন কোয়ালিটি দুইটাই আমার হাতে। আপনি চাইনিজ পিপি বা পলি দিচ্ছেন, আসলেই দিচ্ছেন কিনা, এটা হচ্ছে কিনা, এটা কিভাবে আমি এজ এ ভোক্তা বা আমি এজ এ সাধারণ ইন্ড ইউজার হিসেবে আমি এটা কিভাবে বুঝতে পারবো? জিনিসটা আপনার চিন্তা হইব যে, আর এই ক্ষেত্রে আপনি যেটা বললেন গ্রাহকদের সচেতন হইতে হইব যে কে আমারে নর্মাল পলি দিতেছে, ওই যে আলু পেঁয়াজ ক্যারি করে ওই পলি দিতেছে, কে ভালো পলি দিতেছে, এটা জাস্ট মনে করেন আপনি বুঝতে পারবেন কীভাবে, চোখের দেখায়। এবার আপনার ল্যাব টেস্ট করবেন, এই সময় আপনার নেই। প্যাকিংয়ের বিষয়টাকে যদি বলি, যে ধরনের পলিগুলো প্যাকিং হয়ে গেলে একটা ফুড গ্রেড পলি না, এবং এটা খুবই মারাত্মক হেলথ এবং সেফটি ইস্যু। আমাদের ঢাকার মানুষেরা কোয়ালিটি হাইজিন এটি দেখে না, তারা বোঝে কি জানেন, খাবার ওটা স্বাদ ভালো মানে ওটাই ভালো, আপনি ইউজ করে 6 মাস ইউজ করতে পারবেন। কিন্তু আমরা প্রেফার করি উইথিন মান্থ 1 মাসের ভিতরে খেয়ে ফেলতে, কারণ ফ্রিজ এটা স্বাদ নষ্ট করে ফেলে। যে কোনো আপনি যদি কুরবানির মাংস ফ্রিজে রাখেন একটা সময় কিন্তু স্বাদটা চলে যায়, কিন্তু আমরা এটা কাস্টমারে বুঝাইতে পারি না। যদি আমরা স্টক করি তাহলে তো আপনাদেরই লস। আমি হারাই না কখনো, আমি হয়তো জিতবো না শিখবো, 2 জায়গার থেকে আমি উইনার। যেমন আমি যখন সাইকেল চালাই না শিখছি, আমার বাবা আমার বুঝা দিচ্ছে যে এমনি এমনি সাইকেল চালাইবা, সামনে চাইয়ার টাকা থাকবা পড়বা না, তার কারণে কিন্তু আমি শিখতে পারছি। কিন্তু যখন আমাদের দেশে এটা হয় না, আমাদের দেশে কি হয় যেন একটা উদ্যোক্তা হয় না, তখন আমার মনে হয় একা সমুদ্রের ভিতরে আছে, আশেপাশে কেউ নেই, খালি সব হাহাকার। কিন্তু যখন আমি বাবার বিজনেস থেকে বাইরে হয়ে গেলাম, এটা আমার বাবার পছন্দ হয়নি। তো তখন আমার পকেটে টাকা ছিল সম্ভবত 5,000 সামথিং। যে কাউরে হেও করেন না, কার সময় কখন বদলা যায়, কে কী ভাবতেছে। আপনি বৃদ্ধ মানুষরে হেও করতে পারবেন কীভাবে জানেন, আপনি জানেন সে কী করে আসছে, কিন্তু আপনি তরুণরে কখনো তুচ্ছ করতে পারবেন না, কারণ আপনি জানেন না সে কই যাবে আজ থেকে 10 বছর পর। কাস্টমার আমার 60 টাকা দেয় ডেলিভারি চার্জ, আমার আইডারে দিতে হয় 200 টাকা। কুরবানির ঈদে আমি রাতে 2টা পর্যন্ত ডেলিভারি করছি, আমার আইডার নাই। এই যে আপনি যেটা বললেন না, এটা আমি তখন ফেস করছি, তখন থেকে আমার এটা মাথায় আসছে, আমার রাইডার নাই, আমার 28টা পার্সেল পেন্ডিং। আর কী করুন, আমি রিস্ক নিয়ে আমি নিজে, এখন আমি একটা কোম্পানির ওনার হয়ে আমি যদি ডেলিভারি না করতে পারি, আমার ওই কোম্পানির ওনার হওয়ার কোনো রাইট নেই। আর আমার শুরু থেকে ভাই মনে করেন আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাই, যেমন আমার মার থেকে বলেন, আমার আশেপাশে যারা আছে, এমন কি আমার কম্পিটিটরও আমার সাপোর্ট করে। এটা চ্যালেঞ্জিং, বা পুরো বাংলাদেশ কাভার করাটা চ্যালেঞ্জিং, অনেক বড় বড় কোম্পানিও পারেনি এখন পর্যন্ত। স্যাটিসফাইডের জন্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবে এনি ডে, যে আমাদের কল করে আসতে হবে এমন না, আমরা আমাদের ঠিকানা দিয়ে দিব, আপনারা এনি যে কোনো সময় আসবেন আমাদের অফিস শহরের মধ্যে। আমাদের এমনও কাস্টমার আছে জাস্ট আমার হাই লেখে, আমরা বলি যে 60 পিস রুটি আপনারা পাঠা দিতেছি, একটার পর একটা এইভাবে করতে করতে বর্তমানে আমাদের 20টা প্রোডাক্ট আছে, এবং আমাদের পাইপলাইনে আরও 53টা প্রোডাক্ট আছে। যে পর্যন্ত আমরা স্যাটিসফাইড না হবো, ওই 53টা প্রোডাক্ট আমরা দিতেছি না। এখন বাংলাদেশের ব্যবসাটা হয়ে গেছে কি ভাই, সুদ ভিত্তিক, যে আমি মাসে 2 লাখ লাগাইছি মানে আমার টেকাই তুইব। মেজরিটি অফ একটা নাম্বার বাহিরে চলে যেতে চাইতেছে, কিন্তু আমার কথা, বাহিরে যদি চলে যেতে চাইতো এই দেশের লেগে তো তারা জীবন দিত না, জুলাই অভ্যুত্থান ধরেন জীবন দিত না। তা আমরা দেশ ছেড়ে যেতে চাই না, আমরা একটা বেটার বাংলাদেশ চাই। যখন গন্তব্যে পৌঁছানো কষ্ট হয়ে জায়গা, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি রাস্তা পাল্টাই, গন্তব্য পাল্টাই। আপনি কি ব্যবসার এই পর্যায়ে এসে নিজেকে সফল বলে দাবি করেন? না,
কেন? সফল আমি কখন নেবো যখন আমি মরার পর জানাতে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে যাওয়ার পরে খাবার সামনে চলে আসলো, মেনু চলে আসলো। আপনি খাবার অর্ডার দেওয়ার আগে মেনুগুলোকে দেখলেন, মেনুগুলোকে দেখে দেখলেন চিকেন নাগেটস, চিকেন সজেস, মোমোস সব কিছু অর্ডার দিয়ে দিলেন এবং অর্ডার দেওয়ার পরে সব খাবার সামনে চলে আসলো, খুব সুন্দর করে দেখলেন, খেয়েও ফেললেন, খেয়ে বাসায় চলে গেলেন। আচ্ছা দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই খাবারটা কোথায় থেকে আসলো? এই যে মোমো তারা যে আপনাকে ইনস্ট্যান্টলি ওখান থেকে রেডি করে দিল, এটা কোথায় থেকে আসলো? আসলে কি এটা কি হেলথ এবং হাইজিন মেনটেন হয়েছে, বা কোন সাপ্লায়ার বা কোন ভেন্ডর এটা দিচ্ছে? আমরা কিন্তু এটা জানি না। বাংলাদেশে যেই প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে বা যারা ব্যবসা করছে, যেখানে যান, নাম করা নাম ছাড়া, ইনফ্যাক্ট রাস্তার পাশে যে ফুড কার্টগুলো আছে সেখানেও যদি যান, সেখান থেকেও খাচ্ছেন। কিন্তু আসলে এগুলো কোথায় থেকে আসছে? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওকে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, তিনি মূলত এই ব্যবসার সাথেই সম্পৃক্ত। আমরা জানি না আমাদের খাবারের সোর্সটা কোথায় কোথায় থেকে আসছে। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এনায়েত হোসেন ভাইকে। তিনি গত 4 থেকে 5 বছর থেকে এই ফ্রোজেন ফুড, যেটাকে বলছি, এই ফ্রোজেন ফুড ব্যবসার সাথে আছে। আমাদের জানতে চাওয়া, এই ফ্রোজেন ফুড যেটা আমাদের সামনে একেবারে রেডি হয়ে চলে আসছে, আমরা অর্ডার দিচ্ছি, পাচ্ছি, খাচ্ছি, খুব এনজয় করছি ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে, সব কিছু নিয়ে, আসলে এটার ব্যাকগ্রাউন্ডে কী হয়, কীভাবে আসে, কোথায় থেকে আসে, আর এইটা আসলে আমাদের জন্য কি স্বাস্থ্যকর, নাকি এর পেছনে আরও কোনো কারণ আছে? আজকে আমরা এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা করব এবং জানবো তার বিজনেসের কথা, সে কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো, এই উদ্যোক্তা হিসেবে সে কেন শুরু করেছে, এই কথাগুলোই তার কাছ থেকে জানবো। চলুন আজকের পর্বে আমি আলামিন আলম আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো ফ্রোজেন ফুড নিয়ে। এনায়েত ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে এত ব্যবসা, এত কিছু বাদে আপনি ফ্রোজেনে কেন আসলেন? আসলে আমি যেটা ভাইবা শুরু করছি যে মানুষের জীবনটা কিভাবে সহজ করা যায়, বিশেষ করে দেখা যাইতেছে আমাদের দেশে কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বাড়তেছে। তো যেহেতু নারীর সংখ্যা বাড়তেছে, তারা তো দেখা গেছে অফিসে কাজ করতেছে, আবার বাসায় যা কাজ করা সম্ভব না। তো তাদের জীবনটা সহজ বানানোর জন্য আর কি আমরা মূলত খাবার বিক্রি করতেছি না, আমরা সমাধান দিতেছি যে আপনি ইনস্ট্যান্ট একটা সমাধান পাইতেছেন। এই ভাবনা থেকেই যে সমাধান দেওয়ার উদ্দেশ্যে আর কি ফ্রোজেন সমাধান তো আরও অনেক কিছুতে দিতে পারতেন, হয়তো বা ধরেন একটা মানুষের জামা সেলাই করতে সমস্যা হচ্ছে, আপনি একটা টেলার্স দিলেন, জামা সেলাই সমাধান দিলেন। মানুষের মাথা ব্যথা হচ্ছে, একটা হাসপাতাল দিলেন, সমাধান দিলেন। তো ফ্রোজেন ফুড কেন? এখন হাসপাতালে যেতে হলে তো খাবার পেটে থাকতে হইব, আচ্ছা, ভালো খাবার থাকতে হইব। ভালো খাবার না থাকলে তো আপনি কাজেও যেতে পারতেছেন না, হাসপাতালে যেতে হইব। বা আর কাপড়ের যেটা বললেন, এটা বাংলাদেশে অহরহ আছে। আর আমি শুরু থেকে একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা করি, ওইখান থেকেই ফ্রোজেন এই আশা। জি, আপনি কি ফ্রোজেন আইটেম কি সব কিছুই করছেন, নাকি স্পেসিফিক কিছু আইটেম দিয়ে শুরু করেছেন? আপনার শুরুর গল্পটা একটু বলেন, যে কেন শুরু করলেন এবং কিভাবে শুরু করলেন? আসলে আমি যদি করোনায় ফিরে যাই 2020-এ, তো তখন আমি দেখলাম যে কুরবানি ঈদের সময় অনলাইনে গরু বিক্রি হইতেছে। তো তখন আমি ভাবলাম, যেহেতু অনলাইনে গরু বিক্রি হইতেছে, তো আপনি যে কোনো কিছু অনলাইনে বিক্রি করতে পারবেন, জাস্ট আপনার সেলিং স্কিল থাকতে হইব। আর কাস্টমারে বুঝাইতে হইব যে আপনি কাস্টমার কেন আপনার থেকেই নিবে, এত লোক থাকা সত্ত্বে কেন আপনার থেকে নিবে। ওইখান থেকে ভাবনা থেকে চিন্তা করলাম। পরে আমার মাথায় আসলো যে কী দিয়ে শুরু করা যায়। তখন একটা যে কোনো গ্রুপের একটা মহিলা রুটির একটা পোস্ট দিছে। তো আমি ভাবলাম যে রুটি একটা গেম চেঞ্জার হইতে পারে, কারণ দেখা গেছে যারা স্বাস্থ্য সচেতন, ডায়াবেটিক্স আছে বাংলাদেশের বর্তমানে, ঘরে ঘরে ডায়াবেটিক্স আছে। তো কর্মক্ষেত্রের নারীগুলা বা যারা বাইরে কাজ করতেছে, ওরা তো আইসা রুটি বানাইতে পারে না, যেহেতু রুটিটা একটা কষ্টসাধ্য ব্যাপার, সমসাপেক্ষিক ব্যাপার। ওইখান থেকে প্রথম আমরা বিভিন্ন মহিলা থেকে, যারা মহিলা উদ্যোক্তা আছে, ওগো থেকে রুটি নেওয়া শুরু করলাম। তো যেটা সমস্যা হইলো, আমরা মনে করেন মহিলা উদ্যোক্তাগুলোরা বুস্ট করে রুটি সেল করে না, ওরা জাস্ট গ্রুপে পোস্ট দেয়, 2-1 অর্ডার মেক করে। তা আমরা করলাম কি, মার্কেটিং করে রুটি বিক্রি শুরু করলাম, যে অনলাইনে বুস্টের মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। ওইখান থেকে তো দেখা গেল যে মহিলাগুলো আছে না, যারা মহিলা উদ্যোক্তা, ওরা আমাদের এত চাহিদা পূরণ করতে পারতেছে না। তখন আমার আম্মা বুদ্ধি দিল আর কি, আমার আম্মা বুদ্ধি দিল, যেহেতু রুটিটা ভালোই চলতেছে, তো কেন না আমরা কর্মসংস্থান মানে, যে যারা মনে করেন আশেপাশের মহিলা আছে, ইভেন যখন আমি কর্মসংস্থান মানামো, তখন হাইজিন কোয়ালিটি দুইটাই আমার হাতে। যেমন আমি আপনার থেকে প্রোডাক্ট কিনলাম, আপনি কই মেক করতেছেন আমার কিন্তু দেখার স্কোপ নাই।
কিন্তু যখন আমি মেক করতেছি, আমি বানাইতেছি, তখন দুইটাই আমার হাতে আছে। আমি পরিমাণ মতো বাড়াইতে পারো, পরিমাণ মতো কমাইতে পারো। ওইখান থেকেই আর সেলফ স্যাটিসফ্যাকশনের জন্যই নিজেরা আসা। তা না হলে আমরা মনে করেন এতদিন ওই যে থার্ড পার্টি থেকে নিয়েই রুটিগুলাই করতাম। এরপর আস্তে আস্তে আমরা প্রোডাক্ট অ্যাড করছি, কাস্টমারদের ভালোবাসা দেখা গেছে আমাদের বর্তমানে 65% কাস্টমার রিপিট, আল্লাহর রহমতে। কাস্টমারদের ভালোবাসায় আমরা মনে করেন একটার পর একটা এইভাবে করতে করতে বর্তমানে আমাদের 20টা প্রোডাক্ট আছে এবং আমাদের পাইপলাইনে আরও 53টা প্রোডাক্ট আছে। যে পর্যন্ত আমরা স্যাটিসফাইড না হবো ওই 53টা প্রোডাক্ট আমরা দিতেছি না, ওইগুলো নিয়ে আমরা কাজ করতেছি এখন আপাতত। তাহলে আপনার শুরু কি রুটি দিয়ে হয়েছিল বা রুটি দিয়ে শুরু করেছিলেন এরকম বিষয়? না, একবারে যদি শুরু বলেন তাহলে আমার শুরু ছিল বগুড়ার দই দিয়ে। আচ্ছা, হ্যাঁ, তো বগুড়া দই থেকে আমরা ভালো সাড়া পাইছি, কিন্তু আমরা চাইতেছিলাম কি যে লাইফটা সহজ করা যায়। কারণ ইন্ডিয়ান সবাই তো ব্যবসা করে টাকা কামানোর জন্য, আর যখন আপনি টাকা কামাইতে চাইবেন আপনার সমাধান বিক্রি করতে হইব। আপনি প্রোডাক্ট বিক্রি করে টাকা কামাইতে পারবেন না, কারণ আপনার মার্কেটে গেলে দই বিক্রি করতেছে এমন লোক 500 ঢাকার ভিতর, ঢাকার বাইরে হিসাব বাদ দিলাম, জাস্ট ঢাকার ভিতর। তো ওইখান থেকে আমরা সমাধান আমরা শুরু করছি দই দিয়ে, কিন্তু আমাদের হাইলাইটে আছে বা আমাদের হিরো বানাইছে রুটি, ফ্রোজেন রুটি। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে, যেই আমরা যদি ফ্রোজেন আইটেমগুলোর কথা বলি, আমরা সাধারণত বাংলাদেশে ফ্রোজেন আইটেমগুলো যেগুলো প্যাকিং হয়, প্যাকিংয়ের বিষয়টাকে যদি বলি, যে ধরনের পলিগুলো প্যাকিং হয় এগুলো একটা ফুড গ্রেড পলি না, এবং এটা খুবই মারাত্মক হেলথ এবং সেফটি ইস্যু। তো এই যে আপনারা শুরু করেছেন, আপনারা কি হেলথ এবং সেফটি ইস্যু ফলো করে কি ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করেন, নাকি অ্যাজ ইউজুয়াল বাজারেরগুলোই ব্যবহার করছেন? এখন বাংলাদেশে মেজরিটি যারা কাজ করতেছে, আপনি যারা বললেন আমি একমত, পিপি পলি বলে সেটা না কাজ করতেছে একটু ভারী। কিন্তু আমরা তো মনে করেন শুরু থেকে ভাবছি যে আমরা সমাধান দিব, আর সমাধান মানুষ কখন নেবে? যখন দেখবে আমি ভালোই করতেছি। যার কারণে আমাদের যে প্রোডাক্টের পলিগুলা আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতেছি। তো আমরা স্বাস্থ্য সচেতনতা আর হাইজিনের দিক থেকে আমরা 100-তে 100, বাকি যেটা চাই না, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিজনেস করতে গেলে অনেকে এমনি বিজনেস করে, কোনো সার্টিফিকেশন বা কোনো অনুমতি বা কোনো কিছুর প্রয়োজন পড়ছে না বা নেয়ও না। এবং আসলে বাংলাদেশের বিএসটিআই বলি বা যারা সাধারণত খাদ্য অধিদপ্তর যারা আছে এগুলোকে দেখাশোনা করে, তারাও এত বেশি স্বয়ংসম্পূর্ণ সব কিছু ফোকাস রাখতে পারে বা খোঁজ রাখতে পারে। সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন না যে এটা একটা অনেক বড় গ্যাপ হয়ে আছে, কে কী করছে না করছে দেখার কোনো সুযোগ নেই? এখন আপনি বললেন আপনি চাইনিজ পিপি বা পলি দিচ্ছেন, আসলেই দিচ্ছেন কি না, এটা হচ্ছে কি না, এটা কীভাবে আমি এজ এ ভোক্তা বা আমি এজ এ সাধারণ ইন্ড ইউজার হিসেবে আমি এটা কীভাবে বুঝতে পারবো? এখন এটা তো মনে করেন জনপ্রতি স্যাটিসফাইড করা পসিবল না, জিনিসটা আপনার চিন্তা হইব যে। আর এই ক্ষেত্রে আপনি যেটা বললেন, গ্রাহকদের সচেতন হইতে হইব যে কে আমারে নর্মাল পলি দিতেছে, ওই যে আলু পেঁয়াজ ক্যারি করে ওই পলি দিতেছে, কে ভালো পলি দিতেছে, এটা জাস্ট মনে করেন আপনি বুঝতে পারবেন কীভাবে? চোখের দেখায়। এখন আপনার ল্যাব টেস্ট করবেন, এই সময় আপনার নেই। আর আপনি যার থেকে প্রোডাক্ট নেন, আমার থেকে নেন, যার থেকে নেন, বিশ্বাস তো রাখতে হবে। কিন্তু ওই যে একটা কথা আছে না যে প্রথমে দর্শনকারী পরে গুণ বিচারী, তো দর্শনে আপনার বুঝতে হবে, মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে যে ওনারা ভালো পলিটি ইউজ করতেছে। বা ফুড গ্রেডের পলিটা কিন্তু আমি আপনাকে বলি একটা ডিফারেন্স, ওটা আরও মোটা হয়, ওইটা নর্মাল বাজারে ওই পলিটা পাওয়া যায় না সচরাচর, ওইটার দামও বেশি। আমরা দেখা গেছে নর্মাল পলি 100 টাকা 1 কেজি পাইতেছি, কিন্তু আমাদের ফুড গ্রেডের পলি আনতে গেলে আমাদের 320 থেকে 330 টাকা পড়তেছে। তো এত কিছু তো মনে করেন কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য করাই, তবে কাস্টমারেরা সচেতন হইতেই বলছে। পলির কথা হয়তো বা মেনে নিলাম যে আপনারা পলি ব্যবহার করছেন, এটা খুব ভালো ফুড গ্রেড বা চায়না থেকে নিয়ে আসা পিপি পলি বা মোটা পলি যেটা, আপনার পলি কেমন হতে পারে সেটা নিয়ে একটা কথা বলেছেন। কিন্তু এই ফ্রোজেন ফুডের জন্য তো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে সবাইকে অবশ্যই এই ফ্রোজেন ফুডগুলো রাখতে হবে বা নিতে হবে বা ব্যবহার করতে হবে। সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাপারগুলো আপনারা কীভাবে ফলো করেন? যেমন আমাদের থেকে যারা নতুন পারচেস করে, আমরা তাদেরকে প্রথমে তাদের একটা কোশ্চেন থাকে যে এটা কতদিন ইউজ করতে পারবো। তখন আমরা তাদের বলে দিই যে আপনি ইউজ করে 6 মাস ইউজ করতে পারবেন, কিন্তু আমরা প্রেফার করি উইথিন মান্থ 1 মাসের ভিতরে খেয়ে ফেলতে। কারণ ফ্রিজ এটা স্বাদ নষ্ট করে ফেলে। যে কোনো আপনি যদি কুরবানির মাংস ফ্রিজে রাখেন, একটা সময় কিন্তু স্বাদটা চলে যায়, তো ফ্রিজ কিন্তু স্বাদ নষ্ট করে। তো আমরা এইভাবে কাস্টমারকে অবগত করি, আমরা অর্ডার নেওয়ার সময় বলে দিই যে 1 মাসের মধ্যে খাওয়ার চেষ্টা করবেন যাতে হলো প্রকৃত টেস্টটা পান। এবার আমরা আপাতত আমাদের হাতে এতটুকুই আছে।
মানে তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করার ব্যাপারে আপনারা কি করছেন বা আসলেই করছেন কিনা বা এখন করেন বা করতে পারছেন না সামনে করবেন, এটার ব্যাপারটা কীরকম? কারণ এটা খুবই হেলথ অ্যান্ড সেফটির ইস্যু। হেলথ সেফটির ইস্যুতে আমরা অবশ্যই সব দর্শকদের এটা চাই যে তারা সবাই এটা ফলো করে চলুক। তো সেই জায়গা থেকে আপনারা কি চিন্তা করছেন? এটা আমরা ভবিষ্যতে সামনে আর কি একটা ঢাকার ভিতরে আউটলেট ভিত্তিক দিব, বা আমরা ফ্যাক্টরি ভিজিটের পারমিশন দিব, যেটা কোনো ফ্যাক্টরি দিতেছে না এখনো, বাংলাদেশে যারা বড় বড় কেউ দিতেছে না। তবে এটা নিয়ে আমরা পরিকল্পনা করতেছি যে সামনে আমরা আমাদের কাস্টমার স্যাটিসফাইডের জন্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবো এনি ডে। যে আমাদের কল করে আসতে হবে এমন না, আমরা আমাদের ঠিকানা দিয়ে দিব, আপনারা যে কোনো সময় আসবেন আমাদের অফিস শহরের মধ্যে। এতটুকু আমরা স্বচ্ছতা এটা ভিজিট করছে। কিন্তু আমরা যদি বলি যে আপনার যেই এখানে কিন্তু অনেকগুলো পার্ট, আমরা যখন ফ্রোজেন খাবারের কথা বলবো তখন কিন্তু অনেকগুলো পার্ট চলে আসবে। একটা হচ্ছে যে আপনি এটাকে কীভাবে প্রিজার্ভ করছেন, সংরক্ষণ করছেন, এটা একটা বিষয়, কোথা থেকে কালেক্ট করছেন, আবার এটাকে যেই প্রসেসিংয়ে আপনারা নিয়ে যাচ্ছেন এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা, এই সবগুলো মিলিয়ে কিন্তু ফ্রোজেন ফুডটাকে মার্কেটে নিয়ে আসতে হয় বা করতে হয়। সেই জায়গা থেকে আপনারা কী করছেন? ঠিক আছে, দেখা গেছে 3-4 ঘন্টার ভিতরে এটা নষ্ট হয়ে যাইতে পারে, অনেক রিস্কি একটাই। তো আমরা যেটা করি, আমরা যে আইসিং গাড়িগুলো যেগুলো আছে এবং ককশিট বক্সে আমরা ক্যারি করতেছি আপাতত, যাতে স্বাদটা নষ্ট না হয় আর কি স্ট্যান্ডার্ডটা মেনটেন হয়। আর আপনি যেটা বলতেছেন ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আপনার বাস্তবে একটা অভিজ্ঞতা কই, সেটা হইল বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমাদের ঢাকার মানুষেরা কোয়ালিটি, হাইজিন এটি দেখে না। তারা বোঝে কি জানেন, খাবার ওটা স্বাদ ভালো মানে ওটাই ভালো। তো এই চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে কাস্টমারের। কারণ দেখা গেছে আমরা যা সেল করতেছি এটি শুধু আপনি খাইতেছেন না, রুটি আপনি আপনার বাবা মায়ের খাওয়াইতেছেন, আমাদের স্ন্যাক্স যে আইটেমগুলো আছে এইগুলো আপনার বাচ্চারা খাওয়াইতেছেন। তো এই দিকটা আপনার করতে হবে যে আমার থাকতে হইব, সচেতন থাকতে হইব আরও, জাস্ট টেস্ট ভালো ভালো না, আমি অন্য কিছু করুম না, এটা থেকে বাইরে আসতে হবে, এটা সবারই বেরো আসতে হবে। তাহলে আপনাদের প্ল্যানিংটা কি, যে এটা কি ইন্টারন্যাশনাল, যদি আপনার কি লক্ষ্য কি শুধু বাংলাদেশের মার্কেটেই কাজ করা, নাকি এই ফ্রোজেন ফুড নিয়ে আরও বড় কিছু, মানে কি হিসেবে চিন্তা করছেন? আপনার প্ল্যানিংটা কি, ফিউচার প্ল্যানিংটা কীভাবে চিন্তা করছেন? আমাদের ফিউচার প্ল্যানিং বলতে গেলে আপাতত আসলে প্ল্যানিং বললে এটা হয় না, ঠিক আছে। কিছু জিনিস তো ভিতরে একটা আমি শেয়ার করি। আমরা বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার করতেছি, ঠিক আছে, এগুলো আমাদের আওতায় আছে, এবং ঢাকার বাইরেও কিছু জায়গায় আমরা করতেছি। তা আমাদের প্রথম যে টার্গেট সেটা হলো ঢাকার আশেপাশে যে এরিয়াগুলো আছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর। ফরিদপুরে আমাদের অলরেডি মাল যাইতেছে, যে মাদারীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, আমরা এইভাবে আস্তে আস্তে ক্যাপচার করতে করতে আমরা একদিন 495 উপজেলায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। কারণ এই মার্কেটটা অনেক বড় এবং এটা বড় হবে, এটা কখনো কমবে না। কারণ মহিলারা মনে করেন, এখন মহিলা কেন, সবাই এখন একটু আরামপ্রিয়। যেমন কালকে একটা খেলা হয়েছে ম্যানচেস্টার সিটি আর রিয়ালের, আমি বউ রাইতে ওইটা খাইতেছি, এখন আমার বাইরে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। তো এই মানুষও হয়েছে আরামপ্রিয়, এই মার্কেটটা বাড়তেছে। তা আমরা চাইতেছি যে যেমন ইভেন আমাদের মনে করেন লামা থেকেও মেসেজ আসে, বান্দরবান লামা থেকেও মেসেজ আসে যে এই জায়গায় দেওয়া সম্ভব কিনা, দরকারে আমরা চার্জ অ্যাডভান্স পে করবো, ফুল পেমেন্ট অ্যাডভান্স করব। আমরা তখন না করে দিই যে না, এটা সম্ভব না। কিন্তু আমরা ওই যে লামার যে লোকটা আমাদের থেকে চাইতেছে, আমরা তার পর্যন্ত বসে দিচ্ছি। বাংলাদেশে যে নেটওয়ার্ক চলে না, ওই পর্যন্ত আমরা যাইতেছি প্রাথমিক অবস্থায়। আর বহির্বিশ্বের কথা বলতে গেলে এইটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমরা প্ল্যানিং অবশ্যই আছে, যেহেতু বিজনেস করতে আসছি, প্ল্যানিং তো বড় নিয়ে আসছি, বাকি আল্লাহ ভরসা যতটুকু যেতে পারি। আমরা যদি ফ্রোজেন ফুডের কম্পিটিটর আপনাকে বলি, তাহলে হয়তো বা কাজী বা প্যারাগনের নাম সবার আগেই আসবে। তারা আছে, তারা তো সমস্ত হেলথ, হাইজিন, সেফটি সব কিছু মেনটেন করেই বিজনেসকে রান করছে। অবশ্যই আপনি কি মনে করেন না যে যখন মার্কেটে যখন তাদের সাথে কম্পেয়ার হবে, যে হেলথ, সেফটি বা হাইজিনের ইস্যুগুলো আসবে, তখন তো মানুষ তাদেরকে ফোকাস করবে যে ঠিক আছে, কাজী আমাকে এটা দিচ্ছে বা প্যারাগন এটা দিচ্ছে, কিন্তু নিত্য আমাকে, যেহেতু আপনার ব্র্যান্ডের নাম নিত্য, তো নিত্য আমাকে এটা দিচ্ছে না বা দিতে পারছে না। এইটাকে আপনি কিভাবে চিন্তা করছেন? এই যে জায়গাটাকে আপনি কিভাবে গ্যাপটাকে ফুলফিল করছেন? আমরা প্রথম থেকে শুরু থেকেই আমরা হাইজিনটা 100তে 100 রাখছি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা আমি খাবো না সেটা আমি বিক্রি করবো না। হ্যাঁ, আপনি বড় বড় 2টা কোম্পানির নাম বললেন, ওরাও কিন্তু একদিন শুরু করছে, কাস্টমার কিন্তু একটা ওদের বিশ্বাস করে আজকের পর্যায়ে নিয়ে গেছে। উইথাউট কাস্টমার আপনি কিন্তু কিচ্ছু না, আমিও কিচ্ছু না।
তো কাস্টমার এখন আমাদের বিশ্বাস করতেছে এবং আমরা এই বিশ্বাসের রাখবো, প্রতিদান দিব ইনশাল্লাহ। আপনি কি বিজনেসে একাই শুরু করেছেন নাকি আপনার বিজনেসে আরো কেউ অংশীদার আছে বা পার্টনার আছে, না কিভাবে বিজনেসটা করছেন আপনি? না, শুরু আমি একা করছি। তো মাঝখানে আমার কিছু ইনভেস্টর অ্যাড হয়েছে। যখন তারা দেখছে আমি ভালো কাজ করতেছি, এখন রেসের ভিতরে যে ওরা ভালো দৌড়ার মানুষ তো এটার ভিতরে টাকা লাগায়। তো এরপর আমার সাথে বর্তমানে 4 জন ইনভেস্টর আছে, আমি অ্যাজ এ ফাউন্ডার আমি মেনটেন করতেছি, আর আমার টিম আছে। কিন্তু শুরু আমার একার মাধ্যমে। যে প্রসঙ্গে একটু আগে বলেছিলাম সেটা হচ্ছে যে আপনার খাবার প্রিজার্ভ করার সিস্টেমটা কি, কীভাবে করছেন? আমরা দর্শকদের ক্লিয়ারলি জানাতে চাই যে একটা আমাদের একজন কথা বলছেন ফ্রোজেন ফুড নিয়ে, তার ব্র্যান্ড নিত্য থেকে, কিন্তু তার যে প্রোডাক্ট তিনি প্রিজার্ভ করছেন বা সংরক্ষণ করছেন, এই পলিসিটা আপনি কিভাবে করছেন, কিভাবে মাল পাচ্ছেন, মানে পুরো সাপ্লাই চেইনটা অনেক ইম্পর্টেন্ট এই ব্যবসাতে, এটা একটু আমাদেরকে যদি ক্লিয়ার করতেন। আসলে আমাদের প্রিজার্ভ করার প্রয়োজনই হয় না। আচ্ছা, আমরা প্রাথমিক অবস্থায় বর্তমানে আমরা টার্গেট রাখতেছি যে আমরা অর্ডার নেওয়ার 48 ঘন্টা ডেলিভারি করি। তা আমার মাঝখানে হাতে একদিন সময় থাকে, তা আমার কালকে কতটুকু মাল প্রয়োজন আমি অতটুকু বানাই। কারণ আমি আপনারে বানায় দিমু, মনে করেন আমার ফ্রিজে 2 মাস থাকবো, ওইটা আমরা যাইতেছি না বর্তমানে। আমার কালকে 10 কেজির অর্ডার আছে, আমি আজকে 10 কেজি মেক করবো, কালকে আমার কাছে থাকবে, আমার ডিপ ফ্রিজে থাকবে, পরশুদিন ডেলিভারি হবে। আমরা আপাতত এইভাবেই মেনটেন করতেছি। তবে একটা সময় এটা যাইতে হবে যে স্টক করতে হইব, তখন দেখা যাবে। কিন্তু আপাতত আমরা আর কি অর্ডার আসার পরে মেক করতেছি, যার কারণে আমাদের ডেলিভারিতে অনেক সময় লেট হয়। এটা আমাদের কাস্টমাররা অভিযোগ করে, আসলে এটা ভালো অভিযোগ। আমরা ভালো মন্দ দুইটা অভিযোগ আমরা নেওয়ার মন মানসিকতা রাখি। তো কিন্তু আমরা এটা কাস্টমারে বুঝাইতে পারি না, যদি আমরা স্টক করি তাহলে তো আপনাদেরই লস। যখন আমি মেক করে দিতেছি আজকে, আপনি আজকে অর্ডার করলেন, আমার কালকে মেক হইলো, কালকে সারাদিন আমার ফ্রিজে থাকলো, রাত ভরা ফ্রিজে থাকলো, পরের দিন দুপুরের ভিতরে আপনি ডেলিভারি পাইতেছেন, তখন আপনি জিনিস প্রোডাক্টটার রিয়েল টেস্ট পাইতেছেন। কিন্তু আমি যদি স্টক করি, আপনার তো এটা পাইতেছেন না। আমি কয়দিন আগের প্রোডাক্ট আপনার দিতেছি, এটা আপনার জানতেছেন, ইভেন আমিও জানতেছি না। কারণ দেখা গেছে ফ্রিজের এক কোনায় 10 কেজি প্রোডাক্ট রয়ে গেল, অস্বাভাবিক না। আমার বর্তমানে 8টা-9টা ফ্রিজ, হ্যাঁ, তো এটা অত অস্বাভাবিক না। তখন তো আমি আপনারে না জানা দিলাম, আপনিও না জানা খাইলেন, ঠকলো কে? আপনি ঠকলেন, আমার তো টাকা আসতেছে। তো এই কারণে আমরা সময়টা একটু বেশি নেই, যদিও যে আমরা বলেই দিই যে আমাদের অর্ডার দিলে সময় নিয়ে হাতে নিয়ে দিবেন, তা নাহলে আমাদের অর্ডার দেওয়ার প্রয়োজন নেই। আপনি সুপার শপে রেডিমেড বিক্রি করতেছে, আপনি সুপার শপের থেকে না কিনে আমার থেকে কেন কিনতেছেন? নিশ্চয়ই কম দামে পাচ্ছে। এই জন্য কম দাম তো অবশ্যই, কিন্তু আমি টেস্ট ভালো দিতেছি না। আমার 65% কাস্টমার রিপিট। আমার তো একদিনে রিপিট হয় না, আমি 3 বছর বিজনেস করতেছি আজকে। আমার এমনও কাস্টমার আছে, জাস্ট আমার হাই লেখে, আমরা বলি যে 60 পিস রুটি আপনারা পাঠা দিতেছি। তা আমাদের এরকম বন্ডিং হয়ে গেছে। এবং এটা কী কারণ হয়েছে? আমাদের প্রাইজিং, আমাদের প্রোডাক্টের টেস্ট, এবং অবশ্যই তারা ভালো পাইছে। আপনি কি মনে হয় না যে প্রাইজিং অনেক কম হলে প্রোডাক্টের কোয়ালিটিও ফল করে ফেলে? এটা তো খুব স্বাভাবিক বিষয় যে প্রাইজিং কম মানে প্রোডাক্টের কোয়ালিটি নিচে নেমে যায়। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন মনে করেন আমার কাছে 2টা অপশন আছে। আমি 250 টাকা একটা প্রোডাক্ট মেক করলাম, করার পর আমি 400 বিক্রি করলাম। আপনি জানেন না আমি কয় টাকা যায় বানাইতেছি, কয় টাকা যায় বিক্রি করতেছি। আবার সেম প্রোডাক্টটি আমি 290 টাকায় বানাইলাম, আমার স্টক করতে সব সহ, আমি 300 টাকায় বিক্রি করলাম। আমার তখন সেল বেশি, আমার প্রফিট কম। এখন হয়তো আপনার প্রফিট বেশি হইব, সেল কম হইব, সেল বেশি প্রফিট কম। আমরা 2 নাম্বারটায় করতেছি আর কি, 2 নাম্বার দ্বারাই বিজনেস করতেছি, যে আমাদের সেল বেশি হোক, আমাদের কাস্টমার তৈরি হোক, বাংলাদেশের ঘরে ঘরে আমাদের প্রোডাক্ট যাক, এটা থেকে আমরা মনে করেন। আর প্রাইজিং যেটা বললেন, আমরা সবসময় আওতায় রাখতে চেষ্টা করি। যেমন রমজান আসলে আমাদের দেশের একটা অঘোষিত নিয়ম আছে যে প্রতিটা প্রোডাক্টের দাম বাড়বে, খেজুর যেখানে 600 এখানে 1200 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা ভিন্নতা আনছি। এবার আমরা আপনি আমাদের পেজে দেখলে বা ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন, আমরা আমাদের প্রতিটা প্রোডাক্টের দাম সর্বনিম্ন 50 থেকে 300 টাকা পর্যন্ত কমাইছি। আমাদের বিভিন্ন প্যাকেজ আছে, ওইগুলো আমরা 300 টাকা পর্যন্ত কমাইছি, জাস্ট কাস্টমার যাতে রমজানের ভিতরে অ্যাফোর্ডেবল প্রাইসে করতে পারে। কারণ সবাই ভালো মন্দ খাইতে চায়, এখন সবাই প্রাইজিংয়ের জন্য অ্যাফোর্ড করতে পারে না। কারণ আমার দেখা গেছে আমার মিনিমাম পারচেস 3000 টাকার, হ্যাঁ, এখন 3000 টাকা তো সবাই এক যাত্রা ভাঙতে পারে না। তো আমি চাইতেছি যে সবাই যাতে খাইতে পারে আমার প্রোডাক্টটা। হ্যাঁ, তবে এখানে একটা ভিন্নতা আছে, আমরা সামনে আর একটা ব্র্যান্ড লঞ্চ করব, ঠিক আছে, ওইটা জাস্ট হাই কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করবে, হাই রেঞ্জের। হ্যাঁ, আর বর্তমানে আমাদের যেটা আছে এইটা আমাদের সবাই খাবে। এই পলিসিতে আরেকজন বিজনেস করে, আমার সঠিক খেয়াল নাই কিন্তু নামটা, কিন্তু গরির কোম্পানি,
ওরা করে কি মিড রেঞ্জের একটা গড়ি বানায়, একটা হাই ক্লাস গড়ি বানায়, যাতে মিড রেঞ্জের লোকগুলো হাইয়ে না যায়, হাই রেঞ্জের লোকগুলো মিডল না যায়, কিন্তু প্রোডাক্ট সবাই ইউজ করতেছে। তো আমরা এইটা সামনে পরিকল্পনা করতেছি, আমরা আরেকটা ব্র্যান্ড এস্টাবলিশ করবো নিত্যটা আর একটু গুছায়, যাতে দুই রেঞ্জের লোকে আমাদের প্রোডাক্ট করতে পারে। আর যেটা বলতেছেন তারতম্য, তে যখন আমি 300 টাকার প্রোডাক্ট 500 টাকা বিক্রি করতেছি, তখন আমি চিকেনের পরিমাণ বাড়ায় দিব এবং আদার্স প্রোডাক্ট যা আছে এটা আমি বাড়ায় দিব, কিন্তু সময় লাগবে এটা। তার মানে আপনি দুটো ক্যাটাগরির প্রোডাক্ট লঞ্চ করে সেখানে ব্যালেন্স করতে চাচ্ছেন প্রাইজিংয়ে, ব্যাপারটা এরকম কিছু না। এখন বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের লোক কিন্তু খুব কম, হাতে গোনা 20 জন 100 জনের ভিত্তিতে, তাও হবে না। তো প্রিমিয়াম সেগমেন্টের লোকগুলো কী চায়, যেমন আমার একজন কাস্টমার আছে, আমরা মোমো বিক্রি করি 600 টাকা সবার জন্য, হ্যাঁ কেজি, 50 পিস হয় কেজি। আমার এক কাস্টমার আছে, উনি আমার ফোন দেয় বলে যে জাস্ট চিকেন ইউজ করবেন, অন্য যাতে একটা পেঁয়াজের পাতাও না থাকে, হ্যাঁ। তো ওনার জন্য তখন মোমো হয়ে যায় 1000 টাকা কেজি। তো 1000 টাকা কেজি কিনে মোমো কয়জন খাইব, কয়জন খাবে 1000 টাকা কেজি কিনা? এই জন্য দুইটা সাইডে আমার ব্যালেন্স করতে হয়। আর দেখা গেছে এক জায়গা থেকে দুইটা সাইড ব্যালেন্স করতে খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা দুইটা সাইড বানা দেবো, যারা প্রিমিয়াম সেগমেন্টের কাস্টমার আছে ওরা প্রিমিয়াম সেগমেন্টে যাবে, যারা মিড রেঞ্জের আছে ওরা মিড রেঞ্জে যাবে। সবাই তো আমার কাস্টমার, কেউ তো আমি ফেরত দিতে পারব না। এখন আমি 1000 টাকা বিক্রি করলে আমার লোক কমে যাবো, মনে করেন আমার কাস্টমার কমে যাবো অ্যাটলিস্ট 70%। তো এইটা তো আমি আমার বিজনেসের জন্য অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো সেইটা হলো আমি আর একটা ব্র্যান্ড লঞ্চ করে আমি প্রিমিয়াম সেগমেন্টের লোকের ওইটা নিতে পারবো মার্কেটিংয়ের মাধ্যমে। কারণ আপনি যদি হিসাব করেন আমাদের দেশে প্রিমিয়াম সেগমেন্টের লোক কই থাকে, বাড়ি যারা গুলশান। তো আমি এই দুটা টার্গেট করে আমি একটাই করবো, বা ঢাকার বাইরে যেসব এরিয়া আছে টিটাগাং এসবে যারা হাই রেঞ্জের লোক আছে ওদের জন্য ই করবো। কিন্তু আমার যেটা চাওয়া যে আমার প্রোডাক্ট সবাই খেবে, যে একটু হাই রেঞ্জে অবশ্যই সে হাই প্রাইস দিয়ে আরও ভালো জিনিস খাবে। এখন 300 টাকার জিনিস আমি যা দেবো 1000 টাকার জিনিস তো আমি তা দিব না, এটা সম্ভব না। আর সম্ভব কেমনে? যে এখন গাল গপ্প করে তো লাভ নেই, বাস্তবতা মানতে হবে। 300 টাকা আপনি 300 টাকা জিনিস খাইতে পারবেন, 1000 টাকা হলে 1000 টাকা জিনিস। তো এইটা আমরা আলাদা করে ফেলবো খুব শীঘ্রই। আপনার কি মনে হয় না যে যেহেতু আপনারা নিত্য ফ্রোজেন ফুড নিয়ে কাজ করছে, বা আপনি নিত্য বা আপনার প্রতিষ্ঠানে নিত্য ফ্রোজেন ফুড নিয়ে কাজ করছেন, আপনার কি মনে হয় না যে যেই সার্টিফিকেশনের ইস্যুগুলো আছে বাংলাদেশে ব্যবসা করতে গেলে হেলথ বা সেফটি রিলেটেড বা ফুড রিলেটেড সব সার্টিফিকেশনগুলো আপনাদের নিয়ে নেওয়া উচিত এখনই? আমরা অলরেডি কাজ শুরু করছি। আমরা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে হালাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি। আমরা বাংলাদেশে আপনি ফ্রোজেন ফুড নিয়ে কাজ করতে গেলে 18টা সার্টিফিকেট প্রয়োজন। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, আমাদের যারা সরকার প্রধান আছে বা ভোক্ত অধিকার আছে, খাবার বিএসটিএ আছে, উদ্যোক্তাদের আপনার সুযোগ দিতে হইব। 18টা লাইসেন্স না দিয়ে আপনি কমান, বাট অ্যাসিওর হয়ে তারে লাইসেন্স দেন, ঠিক আছে? এখন দেখা গেছে লাইসেন্স করতে আমার 2 বছর সময় জায়গা, 18টা লাইসেন্স করতে। আর বাংলাদেশ এমন একটা জায়গা মনে করেন সহজে কিছু হয় না উইথআউট মানি। তো এই জিনিসটা আমার মনে করেন আবেদন আপনার শোয়ের মাধ্যমে, যে এই জিনিসটা সহজ করে দিতে, যাতে আরও মনে করেন উদ্যোক্তা বের হয়ে আসে। এতে লাভ হবে কি, আপনার বেকারত্ব কমবো। যখন আপনার বেকারত্ব কমবো, আপনার মাথা পিছু হয় বাড়তেছে, আপনার দেশ একটা ভালো যাইতেছে। এই জিনিসগুলা সরকারের আনা উচিত, যে সার্টিফিকেট আরও কমাইতে হবে। 18টা অনেক সার্টিফিকেট। আপনি তো কম্পিট করছেন প্যারাগন বা কাজী বা এরকম আরও যারা 2-3টা যে জায়ান্ট আছে তারা, আপনার কি কোনো পয়েন্ট আছে যে পয়েন্টে আপনি প্যারাগন বা কাজীর চেয়ে এগিয়ে আছেন মনে হয়? এটা টেস্টে এত কনফিডেন্টলি কিভাবে বললেন টেস্টে আপনি এগিয়ে আছেন? আচ্ছা, আমার আগে তো তারা মার্কেট আসছে, তা আমার যে 65% কাস্টমারটা তৈরি হয়েছে তারা আসার পর তৈরি হয়েছে, যেহেতু তারা আমার আগে আসছে। তো 65% কাস্টমার মানে আমার পার মান্থে 5000-এর উপরে পার্সেল যায়, 5 টন প্রোডাক্ট আমার লাগে প্রতি মাসে। তো 65% কাস্টমারকে আপনার মনে হয় না যে এর আগে কাজী ট্রাই করছে বা প্যারাগন ট্রাই করছে? অবশ্যই ট্রাই করছে। এরপরে তো তারা নৃত্যতে আসছে, প্রথম দিনে সেই তো নৃত্যতে খায়নি। তো আমরা বরাবরই টেস্টের ফোকাস রাখি, যে টেস্ট ভালো হইলে বাঙালি খাবেই। এই দিকটা আমরা মনে করেন ওদের থেকে আগে বলতে ভুলিব, কারণ ওরা অনেক বড়, ওরা রাঘব বল বর্তমানে। আমরা ওদের সাথে কম্পিট করতে পারবো এইটা নিয়ে, এতটুকু আমরা
করতে পারি, ইনশিওর করতে পারি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট হেলথ কনসার্ন যেটা আমাদের সবার, সেটা হচ্ছে যে বাংলাদেশে সাধারণত ব্রয়লার মুরগি যেগুলো এগুলো অনেকেই খায় না। না খাওয়ার কারণ হচ্ছে বা ব্রয়লার মুরগিগুলো যেভাবে প্রডিউস করা হয় বা যেভাবে বড় হয় এটা খুবই আনহাইজেনিক বা অস্বাস্থ্যকর একটা বিষয় এবং যেটা শরীরের জন্য ক্ষতিকারক, এটা সবাই স্বীকার করে। তো আপনারা সেই জায়গা থেকে এই ধরনের ব্রয়লার মুরগির প্রোডাক্টগুলোই আবার ফ্রোজেন করে বিক্রি করছেন। তো সেই জায়গাটাতে আপনাদের কোনো প্ল্যানিং আছে যে ইন ফিউচারে, কারণ আমার মতো মানুষ, আমি জানি যে এরকম আরও অনেক দর্শক আছে যারা কখনোই এইরকম ব্রয়লার মুরগির প্রোডাক্ট খাবে না, যত টেস্ট হোক আর যাই হোক বা প্রাইস যেটাই হোক না কেন, খুব বেশি মানে বাধ্য না হলে কখনোই খায় না। তো সেই জায়গা থেকে কি আপনার কোনো ডিফারেন্ট প্ল্যান আছে যে না, আমরা যেমন জানি বর্তমানে অর্গানিক চিকেন নামে একটা ফার্ম আছে গাজীপুরে, আরও কিছু লোকজন কাজ করছে ঢাকাতে, ঢাকার বাইরে, তারা এই সমস্ত অ্যান্টিবায়োটিক ফ্রি বিভিন্ন রকমভাবে ব্রয়লার মুরগি লালন পালন করছে বা দিচ্ছে। তো সেগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট শেপে কাজ করছে, যেন মানুষজন কেজি বেশি নিচ্ছে, যেটা আমরা বাজারে 200 টাকা কেজি হলে ওনাটা 350 টাকা কেজি হচ্ছে, তার মানে অলমোস্ট ডবলের কাছাকাছি, রাইট? তো সেই জায়গা থেকে আপনারা কি চিন্তা করছেন বা কি প্ল্যান আছে এটা নিয়ে? এখন আপনার যেটা ব্রয়লার বললেন, আমি সেটার এক কথায় বিষ বলি। হ্যাঁ, একদম বাস্তব কথা, কারণ ব্রয়লার খাওয়া বিষ খাওয়া সমান। আপনি যেটা বলতেছেন যে যে অর্গানিক চিকেন করতেছে, এটা আমাদের পরিকল্পনা আছে। আমরা 2026-এর মধ্যে 6 থেকে 7 কোটি টাকা আমরা এটার ভিতরে সেফ ব্রয়লারটা মেক করতে আমরা ইনভেস্ট করব। তখন আমাদের প্রোডাক্টের প্রাইস বাড়বে। কিন্তু আমরা বর্তমানে চেষ্টা করি যে মনে করেন যে আমরা বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট না নিয়ে, যে বিভিন্ন ছোটো ছোটো উদ্যোক্তা আছে যারা নতুন ফার্ম করতেছে, এত ভেজাল টেজাল বলছে না, ওদের থেকে প্রোডাক্টটা নেওয়া। আমরা আমাদের জায়গা থেকে বর্তমানে এতটুকুই করতে পারতেছি, কারণ বাংলাদেশ এমন একটা জায়গা, আপনি সিন্ডিকেটের বেড়া জালে আপনি শেষ পর্যন্ত যাইতে পারবেন না। আপনি সিন্ডিকেটের এত মনে করেন প্রভাব বাংলাদেশে, আপনি শেষ পর্যন্ত কখনো যেতে পারবেন না। এতে আপনার কী করতে হবে জানেন, আপনার নিজের ম্যানুফ্যাকচারিংয়ে আইতে হইব। এবং এইটা আমরা 2026-এ যেমন আমরা কিন্তু ব্রয়লার নিয়ে বর্তমানে কাজ করতেছি, যেহেতু আমরা ফ্রোজেন সেগমেন্টে কাজ করতেছি, ব্রয়লার আমাদের একটা অনিবার্য অংশ, ঠিক আছে? তো আমরা সেফ ব্রয়লারটা আমাদেরও মাথায় আছে। শুধু সেফ ব্রয়লার না, আমরা মনে করেন একটা রিসেন্টের ভিত্তিতে আমরা একটাই করবো যে পাহাড়ি মুরগি দাও আমরা একটা প্রোডাক্ট বানানোর চেষ্টা করব। কারণ পাহাড়ি মুরগি মানে আবার জঙ্গলি মুরগি না, পাহাড়ি মুরগি মানে যে পাহাড়িদের বাসায় যেটা বড় হয়। তো আমরা আমাদের জায়গা থেকে বর্তমানে এতটুকুই করতে পারতেছি। কারণ এছাড়া আপনি যেটা বললেন সেফ ব্রয়লারের সংখ্যা কিন্তু খুব কম, হাতে গোনা কয়েকটা, বড় কোনো কোম্পানি করতেছিল না আমার জানার মধ্যে। ছোটো ছোটো কিছু কিছু, যেমন অর্গানিক চিকেন ওনারা আমি ফলো করি, আবার সম্ভবত ফ্রেশি ফার্মও করে আমার জানার মতো, আমি যদি ভুল না হই। তা আমরা এই ধারাতে আগাচ্ছি, কারণ স্বাস্থ্য ভালো থাকলেই কাস্টমার বাইচা থাকবো, কাস্টমার বাঁচলে আমার থেকে প্রোডাক্ট নিব আর আমি টাকা বানাইতে পারবো। আপনার এই সেক্টরে এই 3 বছর বা 4 বছর অবধি সবচেয়ে চ্যালেঞ্জ কোনটা মনে করছেন? সবচেয়ে চ্যালেঞ্জ কি ফেস করছেন? ডেলিভারি চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশে কোনো কুরিয়ার ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করে না এবং করতে পারে না, যেটা বাস্তব কথা, করতে পারে না। কারণ প্রোডাক্ট যায় অনেক, আমার একটা প্রোডাক্ট 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে ডেলিভারি না করলে আমার নষ্ট হয়ে যেতেছে প্রোডাক্ট। যেমন আমার রুটি ভালো থাকে মনে করেন বাহিরে, একবারে মনে করেন গ্রীষ্মের গরমে 8 থেকে 9 ঘন্টা। এখন বাংলাদেশে ঢাকার যে জাম, 8 থেকে 9 ঘন্টা মনে করেন এখান থেকে যাত্রাবাড়ি যাওয়া যায় না। বাস্তব করতেই যে ডেলিভারিটা একটা হিউজ ইস্যু, যার কারণে মনে করেন আমি কয়েক লাখ টাকা খালি ডেলিভারিতে লস দিচ্ছি এ পর্যন্ত। কাস্টমার আমার 60 টাকা দেয় ডেলিভারি চার্জ, আমার রাইডারে দিতে হয় 200 টাকা। আমি রাইডার পাইতেছি না, কারণ আমার ইনস্ট্যান্ট ডেলিভারি করতে হবে, নাহলে আমার ডেলিভারি টাকা লস যাবো, কাস্টমার প্রোডাক্ট দেখে প্রোডাক্টও নিব না, আমার মালের টাকাও লস, আমার ডেলিভারির টাকাও লস, আমার সব। তো ডেলিভারিটা আরও স্মুথ হলে মনে করেন আমরা আশা রাখি আরও ভালো বিজনেস করতে পারবো। ডেলিভারি নিয়ে আপনার কী প্ল্যানিং আছে? ডেলিভারি আমরা বর্তমানে নিজেদের আওতায় আনছি। যেমন যারা, আমি শুরু থেকেই যখন আমি ব্যবসা শুরু করছি, আমি শুরু থেকে এটা মাথায় রাখছি যে আমি ব্যবসা করুম না, আমি কর্মসংস্থান বানাবো। তো আমার এলাকার কিছু ছোটো ভাই আছে যারা স্টুডেন্ট, ওরা পার্ট টাইমে আমার ডেলিভারি সেটটা করতেছে। এত হইতেছে কি, ওরা যেহেতু কাজের ভিতরে থাকতেছে, কোনো নেশায় জড়াইতেছে না, এবং একটা অ্যাটলিস্ট পকেট খরচ চালানোর মতো একটা টাকা আইসা পড়তেছে। তো ডেলিভারিটা আমি এখন নিজের আওতায় রাখছি। ফ্রোজেন ফুডের ডেলিভারি অবশ্যই চ্যালেঞ্জিং, এবং কুরিয়াররা সাধারণত ফ্রোজেন ফুডের ডেলিভারি নিতে চায় না বা নেয়ও না, হয়তো বা বিশেষ কারণে নিতে চায়। তো আপনারা ঢাকার বাইরে যে ডেলিভারিগুলো আছে সেগুলো কীভাবে মেনটেন করছেন? ঢাকার বাইরে বলতে ভাইয়া আপাতত আমরা নারায়ণগঞ্জ, সাভার করতেছি, গাজীপুর করতেছি সপ্তাহে 2 দিন। হ্যাঁ, তো এইগুলো আমরা করি কি, আমাদের
দেখা গেছে সাভারটা আমাদের থেকে খুব কাছে, তো সাভার কাভার করতে আমাদের 3-4 ঘন্টা লাগে না, তাই সাভারে আমরা ককশিট বক্স দিই না। কিন্তু নারায়ণগঞ্জ এবং গাজীপুরে আমরা ককশিট বক্সে বরফ করে তারপর প্রোডাক্টে দিয়ে দিই, বরফের ভিতরে লবণ দিই, এতে বরফটা আমার 8-9 ঘন্টা ভালো থাকে। আর আমার 8-9 ঘন্টা আমার জন্য এনাফ টাইমে আমি পার্সোনাল আইডিয়ার দিয়ে আমি 10টা ডেলিভারি করাতে পারবো। কিন্তু কুরিয়ারের ক্ষেত্রে ঝামেলা হয় কি, কুরিয়ার তো আর আমার একার প্রোডাক্ট যায় না, অনেকের প্রোডাক্ট যায়, যেতেই হয়ে যায়। তো ঢাকার বাইরে আমরা এই ককশিটের আপাতত মেনটেন করতেছি, তবে আমাদের ইচ্ছা আছে সামনে আমরা ফ্রিজিং গাড়ি নামায় দিব। আপনি তো এখন হয়তো বা দিনে 300টা বা 200টা বা 50টা যেটাই হোক না একটা সংখ্যা পান, তো এই সংখ্যাটা যখন আপনার ডবল হবে, মাল্টিপল হবে বা ট্রিপল হবে ডেলিভারি সংখ্যাটা, তখন আপনি কি মনে করেন আপনার এই ডেলিভারি যে চ্যানেলটা আছে সাফিসিয়েন্ট হবে, আপনি তখন কভার করতে পারবেন? না, আমাদের বর্তমান যে ক্যাপাসিটি আছে, হ্যাঁ, এটা আমাদের 200 লোকের, আমরা বর্তমানে 200 লোক কভার করতে পারবো। কারণ আমার যখন মনে হইব যে আমার প্রোডাক্ট বাড়তেছে, যেমন এখন আমরা যদি রিসেন্টলি প্রোডাক্ট লঞ্চ করি, আমাদের কাস্টমার বাড়বে, আরও 2-1 জন বাড়বে। তো আমরা মনে করেন সময়ের সাথে আমরা আপডেট করি বিজনেস। যেমন আমার গত মাসে আমার ডেলিভারি লোক ছিল 3 জন, বর্তমানে আমার 5 জন, আমার প্রোডাক্ট বাড়ছে। রোজার মধ্যে আমরা আরও কর্মসংস্থান দেবো, রোজার মধ্যে আমরা জাস্ট 15 থেকে 17 জন ডেলিভারি ম্যান কাজ করাবো, যাতে, কারণ রোজাতে কাজ করার পরিধি স্বল্প, আর সব কাস্টমারই চাই কি ইফতারের আগে। এখন ইফতারের আগে রোজা রেখে সেই করে ইফতারের আগে ঢাকা পুরো কভার করা সম্ভব না, এটা বাস্তব কথা। এই জন্য আমরা রোজার মধ্যে আরও 5 টাইম মনে করেন ওরা জাস্ট 1 মাসই কাজ করবে আমাদের। তো আর বাকি যেটা বলতেছেন যে যখন বাড়বে আমরা সময়ের সাথে সাথে লোক বাড়াবো, এতে কর্মসংস্থান হবে আমাদের। আমরা কি স্মুথ রাখতে চাইতেছি কাস্টমারদের সাথে আমাদের কমিউনিকেশন এটা বা ডেলিভারি সিস্টেমটা, আর এদিকটাতেই আমরা অনেকের থেকে আগে আছি। যেহেতু ডেলিভারি চেনটা আমার হাতে, আমি আমার টাইম মতো অমুক কাস্টমার বলে আমার সকাল 9টা বাজে লাগবে, আমি দিয়ে আসছি। যেমন আমি আপনার একটা ঘটনা বলি, কুরবানির ঈদে 2024-এর কুরবানির ঈদে আমি রাতে 2টা পর্যন্ত ডেলিভারি করছি, আমার রাইডার নাই। এই যে আপনি যেটা বললেন না, এটা আমি তখন ফেস করছি, তখন থেকে আমার এটা মাথায় আসছে, আমার রাইডার নাই, আমার 28টা পার্সেল পেন্ডিং। আর কী করুন, আমি রিস্কা নিয়ে আমি নিজে, এখন আমি একটা কোম্পানির ওনার হয়ে আমি যদি ডেলিভারি না করতে পারি, আমার ওই কোম্পানির ওনার হওয়ার কোনো রাইট নেই। আমি নিজে বিকাল 5টা বাজে বেরিয়েছি, রাইতে 2টা পর্যন্ত ডেলিভারি করছি এবং কাস্টমার নিচ্ছে। তো ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমার করেন এবার আমি এটারে যে, কারণ শিখলাম না, ওই ঠেকার কোনো লাভ নেই, ওইখান থেকে শিক্ষা নিয়ে আমরা এটার আপডেট করছি যে ডেলিভারি সেক্টরটা আমার হাতে আনতে হইব, এতে কর্মসংস্থান হইব, আমার প্যারাটা কমবো। তো যেহেতু 7-8 ঘন্টা হয়তো আপনি এখন বর্তমান পদ্ধতিতে রাখতে পারছেন খাবারগুলোকে, তো যদি এটা চিটাগং বা অন্য কোনো জায়গায় হয় বা উত্তরবঙ্গের, তাহলে আমি লালমনিরহাটে হলো, সেই জায়গায় মানে সময় 12 ঘন্টা 14 ঘন্টা, সেক্ষেত্রে তো হয়তো আপনার পুরো বাংলাদেশ কাভার করা সম্ভব হবে না। এটা চ্যালেঞ্জিং, বা পুরো বাংলাদেশ কাভার করাটা চ্যালেঞ্জিং, অনেক বড় বড় কোম্পানিও পারেনি এখন পর্যন্ত। তবে আমরা যেটা করতে চাইতেছি সেইটা হলো, আমরা বাসের যে সিস্টেমটা, এইটা আমরা আমাদের ডেলিভারির আওতা করে ফেলবো। যেমন মনে করেন আমার এখন 50 কেজি মাল যাইতেছে, হ্যাঁ, আমি যদি কুরিয়ারে দিই, সুন্দরবন এসে মিনিমাম 1.5 থেকে 2 দিন টাইম লাগবে। কিন্তু আপনি যেটা বললেন যে বগুড়া, লালমনিরহাট, এখন আমি যদি গাবতলী থেকে, যেমন আমাদের একটা ওয়ারহাউস গাবতলীতে আছে, আমি যদি গাবতলী থেকে রাতের বাসে উঠা দিই, আমার 5-6 ঘন্টা লাগবে। সকালবেলা আমার প্রোডাক্টটা বগুড়া শহরে গেল গা, আমার যারা এজেন্ট থাকবে ওরা মনে করেন নিয়ে ফ্রিজে রেখে 1 দিন রেখে পরে আবার ডেলিভারি করবে। এইভাবে আমরা বর্তমানে আর কি ঢাকার বাইরে আপাতত চিন্তা করতেছি। তবে সময় সাপেক্ষ আর সুবিধা হিসাব করে আমরা ফ্রিজিং গাড়ি প্রোভাইড করব না। আরেকটা আছে, আমরা ভাবতেছি এইটা যে আমরা ঢাকার বাইরে অন্তত জাস্ট একটা জেলা থেকে যে কাভার হয়, 8টা-10টা জেলা কাভার হয়, এমন একটা জেলাতে আমরা একটা করে আমাদের ফ্যাক্টরি সেট আপ করবো। এইটার থেকে বেটার অপশন আর বর্তমানে আমি দেখতেছি না, কারণ ফ্রিজিং গাড়ি নামানো গেলে অনেক বেশ বহুল, তেল যায় বেশি, সব যায় বেশি। তা আমরা বর্তমানে এইভাবে করতে চাইতেছি। আর সামনে আমরা ফ্যাক্টরি যাব, ছোট আকারে হোক, কিন্তু জাস্ট যাতে এখন ঢাকায় আমার প্রোডাক্টের যে চাহিদা, সেম চাহিদা আমি চিটাগাঙে পাবো, আমি সিলেট শহরে পাবো, কিন্তু পুরো সিলেটে তো পাবো না। তো ওইসব বিবেচনা করে 2টা আমরা ব্যাকআপ প্ল্যান রাখছি, একটা না একটা তো ওয়ার্ক করবে ইনশাল্লাহ।
আপনি যতটুকু জানি আপনি উদ্যোক্তা হিসেবে খুব অল্প পুঁজি বা কিছু দিয়ে শুরু করেছিলেন একেবারেই। তো সেখান থেকে আজকের অবস্থানটা আমাদেরকে একটু জানাতেন যে কতটুকু দিয়ে শুরু করলেন এবং কোথায় আজকে এসে কোথায় দাঁড়িয়েছেন। সত্য কথা বলতে আমি উদ্যোক্তা জীবন কম টাকাতে শুরু করছি, কিন্তু এর আগে আমি আমার বাবার বিজনেস দেখছি। তখন আমার বাবার কোটি কোটি টাকা ফিল্ডে, কিন্তু যখন আমি বাবার বিজনেস থেকে বাইরে হয়ে গেলাম, এটা আমার বাবার পছন্দ নেই। তো তখন আমার পকেটে টাকা ছিল সম্ভবত 5,000 সামথিং। ওইখান থেকে আমি শুরু করা। আজকে আমাদের অর্ধ কোটির বেশি আমাদের ফিল্ডে আছে আর কি, মানে ইনভেস্টমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এর ভিতরে আমাদের কিছু ইনভেস্টর আছে। আর শুধু আমার টাকা এটা তো মিথ্যে কথা, আমাদের কিছু এর মধ্যে ইনভেস্টর আছে যারা আমাদের ভালো সাপোর্ট দিতেছে। ইভেন আমাদের যদি মনে করেন কালকে 10 কোটি টাকা লাগবে, আমরা ওই মার্কেট তৈরি করছি যে আমরা 10 কোটি পাবো। তাহলে কি আপনি ব্যবসা করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কি আপনার এই বিজনেসে কোনো ইনভেস্টরও নিচ্ছেন এখন এরকম কিছু? হ্যাঁ, নিব না কেন? ভালো ইনভেস্টর হইলে যারা মনে করেন ব্যবসা বোঝে। এখন বাংলাদেশের ব্যবসাটা হয়ে গেছে কি ভাই, সুদ ভিত্তিক, যে আমি মাসে 2 লাখ লাগাইছি মানে আমার টাকাই তুলব, যে একটা ফিক্সড অ্যামাউন্ট 20,000, 25,000, 10,000 একটা ফিক্সড অ্যামাউন্ট আমার আসতে হবে। তো আমি এই ইনভেস্ট আমার দরকার নেই। যে সত্য কথা, আমি ব্যবসার আল্লাহ হালাল বানাইছে, যদি ওই চিন্তা ভাবনা করতে হইতো আমি শুধু টাকা লাগা রাখতাম, আমি ব্যবসা কেন করুন? তো ওইখান থেকে আমি এটা বের হয়েছি। যারা মনে করেন ব্যবসা বোঝে, ওই যে মুদারাব্বা পদ্ধতি আছে ইসলামিক, আমি যদি ভুল নই, আরও বিভিন্ন পদ্ধতি আছে, এইভাবে আমাদের সাথে ব্যবসা করতে ইনভেস্ট করতে পারবে। কিন্তু তার ব্যবসা বুঝতে হবে যে লাভ লস। কারণ আমি আপনার এই গ্যারান্টি দিয়ে কখনো বলতে পারব না যে আমি আগের মাসে 10 টন মাল বেচছি, আমি এই মাসে 10 টনই বেচুম। মার্কেটের চাহিদা, যেমন আমাদের ডিসেম্বরের সেল অর্ধেক ছিল, কারণ স্কুল কলেজ বন্ধ, বাচ্চারা সব ছুটিতে খায় নাই। আবার রোজার ভিতরে মনে করেন 3 গুণ 4 গুণ হয়ে যাবে। তো এই যারা কি ব্যবসা বোঝার মানসিকতা আছে, তারা কাজ করলে আমরা তাদের সাথে অবশ্যই কাজ করব। আর যেহেতু আমি ছোট উদ্যোক্তা, আমার বয়স খুব কম, দেখা গেছে যারা ইনভেস্ট করবে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ইনভেস্ট করে, এদের একটা অভিজ্ঞতা আছে। তা আমাদের মনে করেন তারুণ্য আর ওনাদের অভিজ্ঞতা, দুইটা মিলে আমরা একটা অদম্য করতে পারবো, যারা আমাদের সঠিক গাইডেন্স। আর বিজনেস ইনভেস্টর মানে খালি টাকা লাগায় বসে থাকবো, আমাদের এমন ইনভেস্টর দরকার নেই। আমাদের গাইডেন্স দিতে হবে যে এটা এমনি করেন, এমনি ভালো হয়, অমনি করেন, অমনি ভালো হয়। তো এইভাবে আমরা কি ইনভেস্টর নিব না এমন না। তার মানে সামনে আরও ইনভেস্টর নিয়ে ব্যবসাকে আরও এক্সপ্যান্ড করার এরকম প্ল্যানিংও আছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই। এখন ব্যবসা করতে নামছে, অবশ্যই ব্যবসা বড় করার আছে, বড় করার প্ল্যানিং আছে। আমি তো চাবো যে আমার মানুষ অ্যাজ এ ব্র্যান্ড চিনুক। যেমন আপনি যদি মনে করেন রাস্তায় বের হন, গোলাপি কালার গেঞ্জি দেখলে আপনি কি বোঝেন? ফুটপান্ডা। আমরা আমার ঘরে ওই লেভেলে নিয়ে যেতে চেয়েছি যে মানুষ, আমাদের যে কালারটা সবুজ বা সাদা যে মিক্সচারটা, এটা দেখলে মানুষ বুঝবে নৃত্য। আর এটা করতে কি দরকার? টাকা দরকার। কারণ টাকা ছাড়া মুখে বোঝা তো আমার লাভ হবে না। আর আমি যদি টাকা করি, আমি ব্যবসা করি, তো ওটা তো সম্ভব না। তো আমরা ইনভেস্টর সুযোগ দিব কাস্টমারদের, আগে যারা ইনভেস্টমেন্ট করতে চায় তাদের আমরা সেই সুযোগ দিব। ইনভেস্টমেন্টে তো প্রফিট লস দুটোই থাকবে, স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক। আসলে শুধু প্রফিট দিয়ে কখনো ইনভেস্টমেন্ট হয় না বা হবেও না, এটা স্বাভাবিক। কিন্তু আপনার যেই বিজনেস পলিসি বা যেটা বিজনেসে আছেন, সেখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি কীভাবে ডিস্ট্রিবিউট করবেন বা শেয়ার হোল্ডাররা কীভাবে এই জায়গা থেকে বেনিফিটেড হবে, এটা নিয়ে কী প্ল্যান আপনার? শেয়ার হোল্ডাররা বেনিফিটেড হবে এইভাবেই যে মনে করেন তারা একটা পরিমাণ টাকা তোমাদের লাগাইছে, আগে আমাদের উপর ইনভেস্ট করছে, তো এটা তো রোলিং হবে, আমাদের একটা প্রফিট আসবে। আর আমাদের অ্যাপসের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার রাখার চেষ্টা করছি, পানির মতো স্বচ্ছ এক কথায়, যেখানে আপনি প্রতিদিন আমরা কত টাকার প্রোডাক্ট কিনছি, কত টাকার বিক্রি করতেছি, এই জায়গাতে আমরা কাস্টমারকে দেখতে দিতেছি। এই আপাতত আমরা করতে পারতেছি। তবে হ্যাঁ, কোনো ইনভেস্টর যদি চায় আমাদের সাথে মনে করেন সশরীরে থাকবে, তাও আমরা ওপেন। আমাদের মনে করেন কোনো সমস্যা নেই, আপনারা আমাদের সাথে যেভাবে কাজ করবেন আমরা সেভাবে কাজ করবো ইনশাআল্লাহ। কারণ আমার মনে চোর নাই যে মনে করেন আমি আপনার লুকাই করবো। আর আমি ব্যবসা করতেছি, ব্যবসা আল্লাহ হালাল বানাইছে। এখন যে আপনি যে অবস্থায় দাঁড়িয়ে আছেন, আপনি কি 3 বছর আগে চিন্তা করেছিলেন আপনি এখানে আসতে পারবেন? হ্যাঁ। কিভাবে চিন্তা করেছেন? আমি 3 বছর আগে চিন্তা করছি যে, ইভেন আমি এখনো চিন্তা করি যে আমি আমার এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হবো। কারণ আমি যদি নিজে চিন্তা না করি, আমার নিজের উপরে বিশ্বাস আসবে না, তা আমি করবো কই থেকে? আমি 3 বছর আগে হয়তো যেখানে ভাবছি ওই অবধি যেতে পারি নাই, একটা মিনিমাম একটা মিডিয়ামে আসছি। তবে হ্যাঁ, আমার
যেভাবে আমি আমি জানি আমি কী করতেছি আর কী করুম এত, কারণ আমার গোল ক্লিয়ার যে 2026-এর মধ্যে আমরা কোন জায়গায় যাইতেছি। তো আর আপনি যদি না ভাবেন, আল্লাহ, আমি একটা জিনিস বরাবর বিশ্বাস করি যে আল্লাহ যেহেতু আমার স্বপ্ন দেখাইতে পারছে, যে আমি এটা স্বপ্ন দেখতে পারছি, মানে আল্লাহ জানে আমার যোগ্যতা আছে। এখন 2 কোটি টাকার লস কার হইব? কোনো রিস্কালা কিন্তু 2 কোটি টাকার লস হইব না। 2 কোটি টাকার লস তার হইব যে 2 কোটি টাকার সহ্য করতে পারবে। তা আমি এটাই শুরু থেকে ভাবি যে আল্লাহ যেহেতু আমার বড় স্বপ্ন দেখাইছে, যেমন আমার বাবার মার ইচ্ছা ছিল আমি ডাক্তার হম, আমার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হম, হ্যাঁ, কিন্তু আমি 2টা থেকে বাইরে আমি ব্যবসায়ী হয়েছি বর্তমানে। তা আল্লাহ আজকে আমার অবস্থানে আনছে। তো আমি এটাই বিশ্বাস করি যে আমি যদি স্বপ্ন দেখতে পারছি আমি বাস্তব করতে পারব। হ্যাঁ, এত অনেক কিছু ত্যাগ করতে হইব, অনেক মনে করেন একটা লাইফ থেকে আপনার একটা ডিসিপ্লিন লাইফ আসতে হইব, ব্যবসা বুঝতে হইব, ব্যবসাতে স্বচ্ছ রাখতে হবে, হালাল রাখতে হইব। আর কেউ ঠকায় আপনার ব্যবসা করে বড় হইতে পারবেন না, হয়তো একদিন সাময়িক, তারপর আপনার শেষ। আর নিজেরে মনে করেন মানুষকে কী ভাবলো এটা কথা না, আপনি জানেন, কারণ আমার প্ল্যানিং কি, আমি হয়তো আপনার সাথে যে কথা বলতেছি, কিন্তু আমার প্ল্যানিং কি আগামী 10 বছরে যদি আমি বাইচে থাকি, আল্লাহ যদি হায়াতে রাখে, আমার প্ল্যানিং কিন্তু আপনি জানেন না, বা আপনি হয়তো আমি আপনার প্ল্যানিংও বোঝা দিলাম, আপনি এক্সিকিউট করতে পারবেন না। কারণ আমি জানি যে মনে করেন আমি এখান থেকে যাত্রাবাড়ি যাবো, আমি কীভাবে যাব। আর আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, যখন গন্তব্যে পৌঁছানো কষ্ট হয়ে যায়, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি রাস্তা পাল্টাই, গন্তব্য পাল্টাই না। আচ্ছা, এখন তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আপনি 10 বছর পরে যে জায়গাতে নিজেকে দেখতে চান, সেটার জন্য কি আপনি পুরোপুরি ফোকাসড এবং গন্তব্য রাস্তা সব ঠিক করে রেখেছেন এরকম কিছু? হ্যাঁ, গন্তব্য আমার ঠিক, পুরোপুরি ফোকাসড এটা বললে ভুলেব, কারণ বয়সের একটা দোষ আছে, মনে করেন মাঝে মাঝে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। তো এইটা নিয়ে আমি কাজ করতেছি যে, তবে গোল আমার ক্লিয়ার। আমি ছোটো থেকেই মনে করেন আমার একটু জিদ বেশি, যে আমার ওইটা চাই, মানে ওইটা চাই। মানে আমার মনে করেন iPhone 14 দরকার, আপনি আমার iPhone 15 দিলেন, আমি 15 নেবো না, আমার 14 নিয়ে রাখবো। তা আমার এই জিনিসটা বেশি। তো আর আমি বিশ্বাস করি যে আমি আগামী 10 বছরের ভিতরে আমি যেখানে নিজেরা দেখতে চাই সেখানে যাইতে পারবো। হ্যাঁ, এখানে আবার ঘটনা আছে, আল্লাহরও সহায়ক হইতে হইব। খালি আমি পরিশ্রম করলাম, আমি চেষ্টা করলাম, এটা তো হবে না। কপাল বলেও কিছু আছে, ডেস্টিনি, এটা আল্লাহ সহায় হলে আমরা যেখানে যেতে চাই, হয়তো এর থেকে ভালো পজিশনে আমরা আমি যেখানে ভাবতেছি নিজের 10 বছর পর, এখান থেকে আরো ভালো পজিশনে যাবো ইনশাল্লাহ। আপনার এই 3 বছর বা 3.5-4 বছরের পথ চলায় সবচেয়ে খারাপ অভিজ্ঞতাটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হলো ভাইয়া খারাপ ইনভেস্টর। অনেকেই ভাবে কি যে আমি টাকা ইনভেস্টমেন্ট পাইলে আমার ব্যবসা বড় হইব। তা আমি প্রথম ইনভেস্টমেন্ট পাই 2022 সালে, অ্যামাউন্ট অনেক কম, 20,000 টাকার মতো। তা আমি আবেগে 20,000 টাকা নিয়েছি, যে আমার খুশি লাগতেছে যে আমি আমার ব্যবসারে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে মানুষ আমার ইনভেস্টমেন্ট করতেছে। হ্যাঁ, তো ওইখান থেকে আমি ইনভেস্টমেন্ট নিলাম, কিন্তু একটা পর্যায়ে যখন বিজনেস জাল হইল, বিজনেস একটু খারাপ চললো, তারা করছে এটা সুদ বানায় হারাইছে। তে দেখা গেছে আমি তাদের একটা সময় ভালো প্রফিট দিছি। বর্তমানে যেমন আপনি জুলাই অভ্যুত্থানের আগে পরে 3 মাস ধরেন, তখন আমাদের বিজনেস খারাপ গেছে, তখন তারা এটা সুদ বানায় ফেলছে। তো আমার উপরে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে যে টাকা ব্যাক দেন। এখন আমি তো আপনার থেকে টাকা নিয়ে আমি পকেটে ঢুকা রাখি নাই, আমি এটা ইনভেস্ট করছি। আর মার্কেটে টাকা গেলে টাকা উঠে যেতে সময় লাগে, এটা তো মনে করেন দোকান থেকেই না যে ছিলাম আর খাইলাম, টাইম দিতে হইব। তারা আমার সেই সময়টা দেয় নাই, যার কারণে আমার তখন খুব খারাপ দিন গেছে বিজনেসে। ইভেন আমি আমার স্টাফ স্যালারি দিতে পারিনি, কিন্তু আমার যারা স্টাফ আছে, আমার যারা মহিলা স্টাফগুলো আছে, এরা আমারে যথেষ্ট সাপোর্ট করছে। 3 মাস 4 মাস বেতন না নিয়ে কাজ করছে। আমার কাছে চায়ও না কখনো যে ভাই আমার টাকা লাগবে। তারা বলছে আপনি করেন, আমি আটকাইলে যখন আপনার ওই আপনি নিয়ে দিবেন। আর আমার শুরু থেকেই ভাই মনে করেন আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাই। যেমন আমার মার থেকে বলেন, আমার আশেপাশে যারা আছে, এভেন কি আমার কম্পিটিটরও আমার সাপোর্ট করে, যেটা আমি আপনার বলছি। তো আপনার কি মনে হয় যে আপনি আপনার স্ট্র্যাটেজি যেটা বা নিয়েছেন বা বিজনেস যেভাবে চিন্তা করছেন, এটা মোটামুটি ঠিক আছে? না, আমি এটা কখনোই মনে করি না। আচ্ছা, কারণ ভুল না হলে শিখবো করতে। আর আমার প্ল্যান এই যে 100% রাইট হবে এটা তো না। আর আমি যদি নিজের সবই রাইট ভাবি যে আমি যেটা ভাবছি ওইটাই হবে বা ওইভাবেই হবে, তাহলে তো মনে করেন ব্যবসা করা কিন্তু ভাই সহজ কাজ, আবার খুব কঠিন কাজ। আমি চাই যে আমি ফেল হমু, আমি ঠেকুম, আমি শিখুম। আমি হারাই না কখনো, আমি হয় জিতবো না শিখবো, 2 জায়গার থেকে আমি উইনার।
কিন্তু এটাই মনে করেন আমি ভাবি যে আমি সবসময় বলো যে আমি রাইট, আমার প্ল্যানিং রাইট, এই মেন্টালিটি নিয়ে আমি কখনো ভাবি না। নতুন তো আরও বিভিন্ন সেক্টর, বিভিন্ন উদ্যোক্তা আছে, সেই উদ্যোক্তা আর আপনার উদ্যোক্তার মধ্যে কী কী পার্থক্য আছে? কোনো বেসিক কোনো পার্থক্য আছে আপনার সেক্টর এবং অন্য সেক্টরগুলোতে? প্রচুর উদ্যোক্তা দেখছি আমরা ইদানিং। এটা ভালো দিক যে উদ্যোক্তা তৈরি হইতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা খুবই ভালো দিক। আর ডিফারেন্স বলতে অন্য ফ্রোজেন সেগমেন্টের থেকে অন্যান্য সেগমেন্টে বিজনেস করা একটু সহজ। কীভাবে সহজ? মনে করেন ডেলিভারিটা নিয়ে প্যারা খাইতে হয় না। আর আমি কাপড় বিক্রি করলাম, কাপড় কিন্তু আমার যে 10 দিন পর ডেলিভারি যায়, নষ্ট হয়ে যাচ্ছে না, চান্স নেই। কিন্তু আমাদের এই বিজনেসটা হাই রিস্ক, ঠিক আছে? মনে করেন একটা ডেলিভারি কোনো কারণে হইল না, একটা রাইডার অ্যাক্সিডেন্ট করলো, রাস্তার হইতেই পারে, আপনার অধীনের টাকা শেষ মনে করেন, আর প্রোডাক্ট নষ্ট হওয়ার চান্স 100-তে 100। এই দিক থেকে অন্য অন্য উদ্যোক্তারা খুব ভালো আছে। তবে এর মানে এই না যারা মনে করেন আসতে চায়, আমি আমার জায়গা থেকে যত সাহায্য হেল্প করবো আমার যেমন, কারণ আমি তো শিখি না, আমি তো কেউ শিখেছি, তা আমি আমার জায়গা থেকে বেসিক যেটা আমি এটা শিখাবো যে এইভাবে করলে আপনার বেটার হবে, এইভাবে করলে আমার। যেমন আমার একটা ছোটো ভাই আছে এলাকার, ও দেখছে যে আমি ভালো বিজনেস করতেছি, ও আমার কাছে আসছে কিছুদিন আগে যে ভাই আমি তো এটা বেচতে চাইতেছি, আর কি আমরা যা বেশি মিট বল এটি বিক্রি করতে চাইতেছি, এখন এটার সোর্সিং করতে থেকে আমি ওরা কম্পিটিটর হিসাবে দেখিনি, আমি ভাবছি উদ্যোক্তা হইতেছে হোক। তা আমি ওরা বললাম যে এমন এমন এমন, তো ওরে আমি যার কাছে দিয়েছি উনি যে রেট দিছে এর থেকে কমে ও আমার থেকে পাইতেছে, কিন্তু ও কিন্তু প্রথমে আমার বিশ্বাস করেনি যে বাংলাদেশে এমন একটা জায়গা পরিস্থিতি ভাই, যেমন কারণ কেউ আমি যদি আপনার হেল্প করে আপনার বিশ্বাস হবো না যে আমি আপনার হেল্প করতেছি, যে পর্যন্ত আপনার 10 দরজায় না ঘুরবেন। তো আমি আমার জায়গা থেকে আমি চাই যে ফ্রোজেন সেগমেন্টে উদ্যোক্তা আসুক, এই সেগমেন্টে উদ্যোক্তার সংখ্যা একটা মিনিমাম, খুবই কম। হাই রিস্ক বিজনেস, আপনার ফ্রিজ লাগতেছে, আপনার ডেলিভারিতে প্যারা, আপনি পুরো বাংলাদেশ বিজনেস করতে পারতেছেন না। এখন অনলাইনে বিজনেস করে আমি যদি পুরো বাংলাদেশ বিজনেস না করতে পারি, লাভ নেই। তো আমি আমার জায়গা থেকে মনে করেন যতটুকু আমি করে সহায়তা করব ইনশাল্লাহ। দর্শক, উদ্যোক্তা কিন্তু অনেক রকমই হচ্ছে, অনেক রকমই হয়। আমরা বিভিন্ন রকম উদ্যোক্তা দেখছি, এক একজন এক এক কাজ করছেন। আমার এক পরিচিত ভাই আছেন, উনি অনলাইনে বাটা মশলা বিক্রি করেন। তো উনি যখন শুরু করেছিলেন এটা নিয়ে কিন্তু খুব হাসাহাসি হয়েছে, কিন্তু এখন বর্তমানে ওনার প্রতিদিন 2000-3000 টাকা করে সেল হচ্ছে। খুব ইন্টারেস্টিং বিষয়। তো আমরা আজকে এনায়েত ভাইয়ের সাথে কথা বলছিলাম মূলত ফ্রোজেন ফুডগুলো নিয়ে। তো ফ্রোজেন ফুডগুলো নিয়ে উনি কিন্তু খুব গুছিয়ে শুরু করেছেন বা অনেক কিছু নিয়ে শুরু করেছেন, ব্যাপারটা এরকম না। অল্প একটা জায়গা থেকে, তার চিন্তার জায়গা থেকে, তার অনুভূতির জায়গা থেকে, ফিলিংসের জায়গা থেকে শুরু করেছেন। কিন্তু আজকে কিন্তু তিনি একটা জায়গায় পৌঁছেছেন এবং 4 জন বা 5 জন একটা ভালো সংখ্যক তার ইনভেস্টর আছে, তারাকে ইনভেস্ট করেছে এবং তার ক্যাপিটাল, রোলিং ক্যাপিটাল মোর দেন 1 কোটির কাছাকাছি, যেটা আমরা জেনেছি আলোচনার পরে 1 কোটির কাছে। এটা একটা অনেক বড় একটা সংখ্যা, এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা এনায়েত ভাইয়ের কাছ থেকে এই পর্যায়ে এসে একটু জানতে চাই যে এনায়েত ভাই, আপনার এলাকায় যে আপনি যেই হয়তোবা মানুষ আপনি গল্পে বলেছিলেন যে আপনার বাবা চেয়েছে আপনি ডাক্তার হন, আপনি চেয়েছেন যে আপনি খেলোয়াড় হন, পরবর্তীতে আপনি এখন হচ্ছেন ফ্রোজেন ফুডের ব্যবসায়ী যিনি নিজেই ডেলিভারি করেন। ইন্টারেস্টিং পার্ট। তো এলাকার লোকজন আপনাকে দেখে বা আপনার বিষয়গুলো নিয়ে কতটুকু অনুপ্রাণিত, বা কি এলাকার লোকের কথাটা বলে যে আপনার এলাকার লোক আপনাকে কি মনে করে? আর যেহেতু আপনি গাবতলী বা এদিকের আদি বাসিন্দা, সে তার মানে আপনার মাঝে পুরান ঢাকার একটা বিষয়টা রয়েছে, আর পুরান ঢাকার লোকজনের লাইফস্টাইল একটু একরকম। আমি যতটুকু জানি এই এলাকার বাসিন্দারাও পুরান ঢাকার লাইফস্টাইলের সাথে একটু সম্পৃক্ততা আছে। সেই জায়গা থেকে আপনার এলাকার লোকজন কি মনে করছে বা কি মনে করে, আপনি কি মনে করছেন? আসলে কি জিনিসটা হলে এমন যে আপনি যখন শুরু করবেন আপনার আশেপাশের মানুষ কেউ সহায়তা করবো না, কিন্তু যখন আপনি একটা পর্যায়ে পৌঁছে যাবেন সবাই কবকে জানেন অমুকে আমার অমুক লাগে, এত তালি দেওয়ার লোকের অভাব নেই। তো বর্তমানে আমরা মোটামুটি সাপোর্ট পাই যে, আর অনুপ্রেরণার কথা যেটা বলতেছেন, কেউ আপনার মোটিভেট করতে পারবো না, বিল গেটসও না, যতক্ষণ পর্যন্ত আপনি না নিজে অনুপ্রাণিত হইতে চাইতেছেন। এইটা করতে হবে। আর উদ্যোক্তাকে একটা কথা বলতেছি আমি, বিশেষ করে যারা নতুন শুরু করতেছে, অনেকে ভাবে আমার টাকা নাই, হ্যান নাই ত্যান নাই, অজুহাত নেওয়া বসে না থেকে ফিল্ডে আসছেন। আপনি যখন ভালো কাজ করবেন টাকার অভাব হবে না। বাংলাদেশে এমন অনেক ভেঞ্চার লিমিটেড আছে যারা ভালো ভালো প্রজেক্টে টাকা দিয়েছে। আপনি ইউনিক প্রজেক্টটা নেন, আপনি ভালো প্রজেক্টটা নেন, আপনি শুরু করেন। মেন জিনিসটাকে শুরু করতে হইব, শুরু করে লাইগা থাকতে হইব। সফলতা তো একদিন না একদিন আসবেই।
সবাই কি শুরু করে সফল হয় বলে মনে হয় আপনার? আমরা অনেক উদ্যোক্তাকে দেখেছি, ইনফ্যাক্ট এই যে একটু আগে যেটা বললেন ভেঞ্চার ক্যাপিটাল, আমরা এমন অনেক প্রজেক্টের কথা জানি যে প্রজেক্টগুলোতে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করেছে, ইনভেস্ট করার পরে প্রজেক্টগুলো ভেইন বা একেবারেই লস প্রজেক্ট হয়েছে, পরবর্তীতে গুটিয়ে গেছে। তো আপনার কি মনে হয় যে ইনভেস্টর আসলেই বা কোনো প্রজেক্ট উদ্যোগটা শুরু করলে এটা সফল হবে, বা ভেঞ্চার অনেক টাকা দিয়ে আসলো এটাও সফল হবে, এরকম কি কিছু মনে হয় আপনার? না, এটা না। এটা ইনভেস্ট 13 জন নোবেল অডিট মিলে একটা বিজনেস খুলছিল, ফেল হইতে 1.5 বছর টাইম লাগছে। তো টাকা পাইলে এই ব্যবসা হইব, জিনিসটা এমন না। ব্যবসায় কি জানেন, ব্যবসা আপনার ফোকাসে, যে আমি আজ থেকে আমার ব্যবসাটা কীভাবে দেখতেছি। ব্যবসা হলো কাইন্ড অফ একটা বাচ্চার মতো, যে আপনি আপনার বাচ্চারা যেমনি বড় করতেছেন, ব্যবসার আপনি অমনে ফোকাস দেন, নিজের উপরে বিশ্বাস রাখেন। ভালো খারাপ সময় মানুষের জীবনে আসবই, কারণ খারাপ সময় আসছে দেখে আমি ভাঙ্গা পড়ুম, আমি ব্যবসা বন্ধ করে আলামো, জিনিসটা কিন্তু এমন না। ভালো খারাপ সময় আসবেই, ওই খারাপ সময়টাতে যদি ঠিক যারা সার্ভাইভ করে গেছে বাংলাদেশে বর্তমানে সবাই মনে করেন গিয়ে না। যেমন আপনি যদি জুলাই অভ্যুত্থানের পরে দেখেন অনেক অনলাইন পেজ বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু যারা টিকে গেছে তারা কিন্তু বিজনেস করতেছে, স্মুথলি বিজনেস করতেছে। ইভেন বর্তমানে বাংলাদেশে একটা ক্রাইসিস মুভমেন্ট চলতেছে। আমি আমার যত ব্যবসায়িক বন্ধু বান্ধব আছে বা থেকে যতটুকু বুঝতেছি, মনে করেন আগামী 3 মাসে একটা বাংলাদেশের অর্থনীতিতে ভালো চেঞ্জ আসবে, পজিটিভ চেঞ্জ। কিন্তু এই পজিটিভ চেঞ্জ আসার আগে তো আপনারা পড়ে গেতেছেন। আর একটা জিনিস যেটা উদ্যোক্তারা শুরু করে ভাবে যে অমুকের গরু বেচে মাসে 10 লাখ কামাইতেছে, আমিও গরু বেচলে 10 লাখ কামাবো। এটা ভুল, এটা সম্পূর্ণ রং। আপনি যেটা ভালো পারবেন, আমি চাইলে, যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি চুজ করছি যেটা আমি ভালো পারুম। এখন আপনি আপনার এলাকার মুচি হইতে পারেন, কিন্তু আপনার জুতা এমনভাবে সিলাইতে হইব যে না আপনার থেকে ভালো করে সিলাইতে পারেন না। তো এই জায়গাটা যেটা আপনি ভালো পারবেন সেটা করেন, আর লাইগা থাকেন। ভালো খারাপ সময় আসবো, খারাপ সময়ে ব্যবসায় সার্ভাইভ করান, ব্যবসায় আপনারা বড় বানাইব, আপনার ব্যবসা বড় বানাইতে না। এই যে নামটা দিয়েছেন আপনি, যে প্রোডাক্টের যে বা পেজের যে নাম বা ওয়েবসাইটের যে নাম নিত্য, আপনি কি আপনার পুরো প্রোডাক্ট কি এখন যা আছে সব কি নিত্য নামে ব্র্যান্ডিং হচ্ছে? হ্যাঁ, নিত্য নামে আমরা আপাতত করতেছি, তবে সামনে আমাদের একটা প্ল্যান আছে, আমরা একটা ব্র্যান্ড লঞ্চ করবো। আমি আপনাকে বললাম সেটার নাম দেবো আমরা যখন তখন। যখন তখন এই ধরনের নাম সিলেক্ট করার কারণ? ইনস্ট্যান্ট। এখন আমরা যে প্রোডাক্টগুলো বেচতেছি এটা তো ইনস্ট্যান্ট সলিউশন। তো এখন আমি ইনস্ট্যান্ট নামটা দিলে আমার ভালো লাগতেছিল না, তাই আমি ভাবলাম বাংলা কি দেওয়া যায়। তো বাংলা কি দেওয়া যায় যখন তখন। আমি আসলে ভাইবা কখনো নাম সিলেক্ট করি না, আমি ভাবি মানুষ চটপট কইতে পারবো, এক কথা কইতে পারবো, এমন না। আপনার তো একটা বড় ক্লায়েন্ট ডাটাবেজ আছে, যে যারা আপনার কাছ থেকে গত 3 বছর প্রোডাক্টগুলো নিয়েছে। এটা অ্যানালাইসিস করলে আপনি কোন ধরনের ক্লায়েন্ট বেশি পেয়েছেন, বা কোন ক্যাটাগরির ক্লায়েন্ট বেশি পেয়েছেন? চাকরিজীবী, কারণ আমরা তো লাইফটা সোজা বানাইতেছি। যারা গৃহিণী আছে, ফুল টাইম হাউস ওয়াইফ, তারা তো মনে করেন বানাই খাইতেছে। হয়তো ক্ষেত্র বিশেষ আলাদা, যারা অসুস্থ ওনাদের হিসাবটা আলাদা, কিন্তু ম্যাক্সিমাম চাকরিজীবী আমাদের ক্লায়েন্ট। যারা সময়ের খুব স্বল্পতা, বিশেষ করে আমি আপনারা আরও যদি স্পেসিফিক্যালি বলি, ডাক্তার যারা ওনারা আমাদের মেজরিটি অফ, মনে করেন আমরা নাম্বার উল্লেখ করতে পারবো এমন নাম্বারের একটা ক্লায়েন্ট ওনারা আমাদের। ডাক্তাররা বেশি এখানে ফোকাস। তো ডাক্তাররা কেন, আপনার কি বলে মনে হয়? আমি প্রোডাক্ট ভালো দিতেছি, আমি হোমমেড প্রোডাক্ট দিতেছি। হ্যাঁ, যেমন আমার রুটির কাস্টমার যারা ম্যাক্সিমামই ডাক্তার। আমি 100 জনের নাম বললি, অ্যাটলিস্ট 35 জন ডাক্তার বের হইব। আর 100 জনের ভিতরে 35 জন ডাক্তার মানে কিন্তু একটা হিউজ নাম্বার। তারা দেখতেছে যে তারা ভালো করতেছে, এই কারণে তো তারা নিতেছে। কারণ আপনার থেকে তো তারাই বেশি স্বাস্থ্য সচেতন। তো আর আমরা ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে আমরা ভালো ফিডব্যাকই পাইতেছি। হয়তো ক্ষেত্র বিশেষে 2-1টা নেগেটিভিটি আসে, কারণ আপনি কখনোই 100 জনকে খুশি করতে পারবেন না। তো এটা আমরা আমাদের কাস্টমারের ডাইরেক্ট বলি যে যদি আমাদের মন্দ জায়গা থাকে, যে আমরা এই জায়গাটা উন্নতি করতে পারবো, আপনি আমার সেটা বলেন। আমরা সমালোচনাটারে পজিটিভ নেই। এই কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। আপনি কি ব্যবসার এই পর্যায়ে এসে নিজেকে সফল বলে দাবি করেন? না। কেন? সফল আমি কখনো নেবো যখন আমি মরার পর জানাতে যাবো। ব্যবসায়ী আমি সফল না। আমি ওই দিন মনে করেন নিজেরা সফল ভাবুম যেদিন মানুষ আমার এক নামে চিনবে, আমার প্রতিষ্ঠানটা এক নামে চিনবে। যেমন আমি আপনার ফুড পান্ডার উদাহরণ দিলাম একটা, তো ওই দিন আমি ভাবুম যে আমি সফল উদ্যোক্তা। আর টাকা পয়সা তো যে কেউ কামাইতেছে,
টেকা কামাই না বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোনো ঘটনা না। আর সফলতার মানে এক একজনের কাছে এক একটা। আপনার কাছে কি সফলতার মানে? আমার কাছে সফলতার মানে ব্যাংকে 5-10 হাজার কোটি টাকা থাকবো, মরার পরও জান্নাতে জমু, মনে করেন সব দিক দিয়েই। খালি এখন বাস্তবতা যেটা কি, আমরা কর্মক্ষেত্রে এত ব্যস্ত হয়ে যাই যে আল্লাহ আমাকে যে কারণে পাঠাইছে আমাকে এটাই করা হয় না। পুরো ক্যারিয়ার শেষে যায় যখন অবসরে বসে থাকি তখন মনে পড়ে যে আয় হায় যে কারণে দুনিয়া এসে এই কামই তো করা হয়নি, সব করা হয়েছে কিন্তু এই কাজটা ওই নামাজ এইটা আমাদের হয় না। তো আমি ওই দিনই সফল হব যেদিন মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারুম। টাকা পয়সা কম কামাই ভাই, টাকা পয়সা একটা নাম্বার। আজকে আমার 1 কোটি কামাইলাম, কালকে আমার 10 কোটি কামাইলে ভালো লাগবো। তো এই নাম্বার কখনো শেষ হবে না। আমার কথা, আমার অনেক টাকা দরকার নেই, আমার এত টাকা থাকুক যাতে আল্লাহ ব্যতীত আমার কাছে যাইতে নয়। আর কেউ যখন আমার কাছে চাইতে আসবে কিছু, আমি সে যাতে ফিরত না যায় যে অমুক আমার তা আসছে যে ভাই আমার অমুক অসুস্থ 10,000 টাকা দেন, আমি যাতে ভাবতে নয় আমার কাছে এত টাকা থাকলেই হইব। আর সফলতা মানে আমি মনে করেন প্রতিষ্ঠান বাড়াইতে চাই। আমি মনে করেন বাংলাদেশ, আমি ওদিন স্পেসিফিকলি বললে যেদিন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে 500 লোকের কর্মসংস্থান করতে পারো, ওদিন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি একটা দাঁড়ায় আসছি, আমি সফল, যে আমার মাধ্যমে আল্লাহ কি সময় সে রিজিক দিতেছে, ওদিন আমি ভাবুন। আপনি কি মনে হয় যে এখন যেখানে আছেন সেখান থেকে এই 500 মানুষের কর্মসংস্থান, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে আপনি যেটা বলেন আখিরাতের বিষয়, ডেফিনেটলি প্রতিটা মুসলমান মানুষ হিসাবে, মুসলমান হিসেবে আমাদের লক্ষ্য থাকে যে আমরা আমাদের জীবনটা আখিরাতেও সফল হোক, আমাদের দুনিয়ার জীবন পার হয়ে গিয়ে আখিরাতের জীবনে সফল হয়ে আমরা জান্নাতে পাবো। এটা সবারই লক্ষ্য মুসলমান হিসেবে। কেউ এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে, কেউ সামনে রেখে কাজ করে না, কেউ পিছনে কেউ সামনে, এটাই হয়। আর দুনিয়াবী বিষয়গুলোকে যদি বলি, যে আপনি যেটা 500 মানুষের কর্মসংস্থানের একটা সংখ্যাকে বললেন যে আপনি এটা চাচ্ছেন, আপনার কি মনে হয় যে আজকে 2025 সালের ফেব্রুয়ারিতে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, ঠিক কত বছর পরে আপনি হয়তোবা এটা একটা লক্ষ্য নির্ধারণ করেছেন যে না আমি এতদিন পরে 500 মানুষের কর্মসংস্থান করে নিজেকে একটা সফল কিছু মনে করতে চাই? দেখেন, আমি যখন শুরু করছিলাম আমি একা ছিলাম, ওইখান থেকে আজকে একটা 2 ডিজিটের নাম্বার হয়েছে যারা আমার সাথে কাজ করতেছে। তো আমি আমার চিন্তা ভাবনা থেকে আমি 2027-এর মধ্যে আমি অন্তত 200 লোকের করতে চাই। আর যখন পরিধি বাড়বে তখন লোক আসতেই পারবে, আপনিই পারবে। তো আমি 2027-এর মধ্যে মোটামুটি করতে চাই। এবং এই যে 27-এর মধ্যে আপনি একটা বড় ম্যাসিভ এক্সপ্যান্ড করবেন বা আপনার বিজনেসকে বুস্ট আপ করবেন বা বুম আপ করবেন, এটা নিয়ে কি পর্যাপ্ত প্ল্যানিং আছে বলে আপনার মনে হয় এই সেক্টরে? এই ভাই প্ল্যানিং তো আমরা যেটা করি এটা হয় না সবসময়, যেটা ভাগ্যে লেখা থাকে সেটাই হয়। প্ল্যানিং আছে, এই প্ল্যানিং একবারে নেই সেটা না, প্ল্যানিং আছে, তবে আরও হয়তো আপডেট হবে প্ল্যানিং। এটা আমরা পরিস্থিতি বুঝা, যেমন আমরা রোজার মধ্যে প্রোডাক্টের প্রাইস কমেছি, এখানে আমাদের কিছু কর্মসংস্থান, আমাদের সেল বাড়বে, এটা আমি প্ল্যান করতেছি। এখন না হইতে পারে, হিতে বিপরীত হইতে পারে। তো সব প্ল্যানিং করে জীব এমন না, কিছু জিনিস ছেড়ে দিতে হইব। আমি চেষ্টা করতে পারি, আমি সুনাম দিতে পারি, সফলতা দেবো আল্লাহ, বা সফলতা আসবো কর্ম মাধ্যমে। এই 3 বছরের জার্নিতে এমন কোনো ঘটনা, বিশেষ ঘটনা যেটা আপনাকে খুব এখন আনন্দ দেয় আপনার উদ্যোক্তা জীবনের? হ্যাঁ, আমার খুব কাছের একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, এমন স্কুল ব্যাচমেট। তো আমার একদিন মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলতেছে যে তোমার বন্ধু, তোমার কাছ থেকে অনুপ্রেরণা পায় আমি অনলাইন বিজনেস শুরু করছি, এইটাই। আর অনুপ্রেরণা বলতো যে যখন মাস গেলে মাসে টেকা দিই, এটা ভালো লাগে, যে আমি টেকা দিতেছি মাসে নিতেছি, এটা ভালো লাগে। এই ঘটনাটা আপনাকে খুব হ্যাঁ ফোকাস বা অনুপ্রেরণা দিয়েছে আপনাকে। আমরা যদি একেবারে আলোচনা শেষ দিকে বা সব শেষ দিকে এসে এই কথা জানতে চাই যে যারা নতুন উদ্যোক্তা হচ্ছে বা আপনার মতো যারা শুরু করেছে, একটা 3 বছর মানে একটা মোটামুটি সময়, অনেক লম্বা সময়ও না, অনেক অল্প সময়ও না, যে শুরু করেছে, এরকম সময় আপনি আপনার জায়গা থেকে যারা নতুন বিজনেস শুরু করছে বা করতে চায়, বা সামগ্রিকভাবে কোনো মেসেজ দিতে চান কিনা? সামগ্রিকভাবে বললে আমরা আমাদের যে সমাজটা আছে, আমি এবার কইতে চাই যে কাউরে হেও করেন না, কার সময় কখন বদলা যায়, কে কী ভাবতেছে। আপনি বৃদ্ধ মানুষরে হেও করতে পারবেন কীভাবে জানেন? আপনি জানেন সে কী করে আসছে, কিন্তু আপনি তরুণরে কখনো তুচ্ছ করতে পারবেন না, কারণ আপনি জানেন না সে কই যাবে আজ থেকে 10 বছর পর। তো সাপোর্ট না করতে পারেন, ডিমোটিভেট করেন না অন্তত আশেপাশে যারা মানুষ আছে তাদের, এটা বলতে চাই। আর যদি স্পেসিফিকলি বলেন উদ্যোক্তাদের জন্য,
উদ্যোক্তাদের একটাই কথা, স্বপ্ন দেখেন, লাইগা থাকেন, কিন্তু ধৈর্য রাখতে হইব। যে আমি যদি ভাবি যে আমি আজকে ব্যবসা করে কালকে 1 লাখ কামাবো, এটা সম্ভব না। আমি যখন নৃত্য শুরু করি, আমার নৃত্য প্রথম 3 মাস ব্রেক ইভেনে চলছে, প্রফিট হয়নি, বেচছি। আমার প্রফিটটা আসা শুরু হয়েছে কখন, যখন আমার রিপিট কাস্টমার গিলে হয়ে গেছে, আমার বুস্টার রেট কমে আসছে। তো স্বপ্ন দেখতে হইব। আর মেইন কথা, পুরো দুনিয়া যদি আপনার মনে করেন আপনি একটা হলুদ কালার শার্ট পিন্ধে রয়েছেন, পরে রয়েছেন, আপনি বিশ্বাস করতেছেন ওটা লাল, পুরো দুনিয়া আপনার কইতেছে যে ওটা হলুদ, কিন্তু আপনি যেহেতু বিশ্বাস করতেছেন ওটা লাল, আপনার ওটাই বুঝতে হবে যে ওটা লাল। কে কী করলে এটা দেখার টাইম নেই, নিজের উপরে বিশ্বাস রাখতে হইব। আমি যেটা বিশ্বাস করি এটাই বিশ্বাস করতে হইব, কারণ আমার প্ল্যানিং কেউ জানে না। উদ্যোক্তারা এটাই ভুল করে, উদ্যোক্তারা ভাবে যে আমি শুরু করলাম আর খালি টেকাই টেকা, এটা বাস্তবতা না। আবার অনেকে দেখবেন কি করে, এক লগে 20টা প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছে, এটাই না, একটা ধাপে ওই যে হাঁটি পাপা শুরু হয় না, এইটা। আর যদি মনে করেন, আমি আমাদের যারা আপনাদের এর মাধ্যমে একটা মেসেজ দিতেছি, যারা আমাদের স্কুলে টিচার শিক্ষিকা আছে ওনাদের, যে আপনারা স্কুলে ক্লাব করেন, নাচের ক্লাব, গানের ক্লাব, কোন স্কুলে আমি আজ পর্যন্ত উদ্যোক্তা ক্লাব দেখিনি, কিন্তু এইটাই বেশি দরকার। এটা কেন দরকার? যেমন আমি যখন সাইকেল চালাই না শিখছি, আমার বাবা আমার বুঝা দিচ্ছে যে এমনি এমনি সাইকেল চালাইবা, সামনে চাইয়ার টাকা থাকবা, পড়বা না, তার কারণে কিন্তু আমি শিখতে পারছি। কিন্তু যখন আমাদের দেশে এটা হয় না, আমাদের দেশে কি হয়, যখন একটা উদ্যোক্তা হয় না, তখন আমার মনে হয় একা সমুদ্রের ভিতরে আছে, আশেপাশে কেউ নেই, খালি সব হাহাকার। তো এটা যদি শুরু থেকে অ্যাটলিস্ট ক্লাস 6 থেকে কলেজ লেভেল পর্যন্ত একটা উদ্যোক্তা ক্লাব হয়, এই জাস্ট মনে করেন আপনি বেসিক নলেজ দেন, যে ব্যবসা, পৃথিবীর কোনো বই আপনারা ব্যবসা শিখাইতে পারবেন না, কিন্তু বেসিক নলেজ দিতে পারবে। যেমন এখন আমি কাপড়ের বিজনেস করুন, সোর্সিং কই, আমি একটা প্রোডাক্টের বিজনেস করুন, সোর্সিং কই, চকবাজার। এখন চকবাজার যে সোর্সিং পাওয়া যায়, এই জিনিসটা একটা নতুন উদ্যোক্তা কীভাবে জানবে? একজনের মাধ্যমে। তো এই যে একজনটা স্কুল কেন না, বা কলেজ কেন না, ওইখান থেকে যদি শুরু হয়, তাহলে মনে করেন আমি আমাদের তরুণ যে ছেলে পেলে, এরা কিন্তু কাজ করতে চায়, এরা কিন্তু দেশেই ওই যে আমরা দেখি যে ফেসবুকে মেজরিটি অফ একটা নাম্বার বাইরে চলে যেতে চাইতেছে। কিন্তু আমার কথা, বাইরে যদি চলে যেতে চাইতো, এই দেশের লেগে তো তারা জীবন দিত না, জুলাই অভ্যুত্থান ধরেন, জীবন দিত না। তা আমরা দেশ ছেড়ে যেতে চাই না, আমরা একটা বেটার বাংলাদেশ চাই। এই বেটার বাংলাদেশটা কই থেকে শুরু হইব? আমার আপনার মাধ্যমে। আমার আপনারা কেই করব? আমাদের স্কুল, আমাদের কলেজ। যখন আমি বাংলাদেশে 10 লাখ কামামু, আপনার 10 লাখ বাদ দেন, আমি 2 লাখ কামাবো, আমার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমি আমার মা বাবার সাথে থাকতেছি, আমি টাকা কামাইতেছি, কিন্তু স্কুল কলেজরা এটা করে না। এবার আমি ব্যতীত এর আগে কেউ এটা প্রস্তাব করছে কিনা এটাও আমি জানি না। তো তবে আমি এটা চাই যে হোক। মনে করেন একটা উদ্যোক্তা ক্লাবে কী শিখাবেন, আপনি কই করবেন, এই তো হোক। এটা মনে করেন আগামীতে তরুণের অর্থনীতিতে খুব একটা ভালো ইম্প্যাক্ট রাখবে, আমি আশাবাদী। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম এনায়েত ভাইয়ের কাছে তার ফ্রোজেন ফুডের যে উদ্যোক্তা জীবন, সেই জীবনের গল্পগুলো শুনছিলাম, এবং তার বিভিন্ন চ্যালেঞ্জগুলো, তার আশাগুলো, তার সম্ভাবনাগুলো, সে কি করেছে, কি করতে চায়, কিভাবে করতে চায়, এবং এই কাজটা করতে গিয়ে যে চ্যালেঞ্জগুলো আছে, যেই চ্যালেঞ্জগুলোর কথা আমরা আলোচনা করেছি, যে বিশেষ করে যেহেতু এটা খাদ্যদ্রব্য, সেই জায়গায় হাইজিন, হেলথ, সেফটি এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটাকে মেনটেন করা, এটাকে মেনটেন করে চলা রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেগুলো নিয়ে আমাদের কথা হয়েছে, এবং মার্কেট কম্পিটিশন যা আছে সেগুলো নিয়েও কথা হয়েছে। আমরা এনায়েত ভাইকে এখানে একজন তরুণ উদ্যোক্তা এবং জাস্ট যে কাজগুলোকে শুরু করেছে বা উদ্যোগটা শুরু করেছে, এইটা হিসেবেই দেখেছি এবং এইটা হিসেবে পেয়েছি। হয়তোবা তার কাছ থেকে আমরা ফ্রোজেন ফুডের অনেক বিষয়গুলো কি জেনেছি। আপনারা হয়তো অনেকে আগ্রহী হতে পারেন, ফ্রোজেন ফুড নিয়ে কাজ করছেন বা কাজ করতে চান বা কাজ করবেন, এরকম চিন্তা করেছেন, হয়তো বা শুরু করতে পারেন নাই, তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। তো সাম্প্রতিকের আজকের এই পর্বে আমরা কথা বললাম এনায়েত হোসেন ভাইয়ের সাথে, যার পরিচালিত প্রতিষ্ঠান নিত্য, যেই প্রতিষ্ঠান বা যেই পেজ, ফেসবুক পেজ এবং অনলাইন ওয়েবসাইট, যেখান থেকে ফ্রোজেন ফুডকে তারা প্রমোট করছেন, সেল করছেন, এবং পরবর্তীতে তারা নিজেরাই ম্যানুফ্যাকচার করে এখান থেকে তারা পুরো বিজনেসকে রান করবেন। দর্শক, আপনারা দেখছিলেন এনায়েত ভাইয়ের সাথে যে কথাগুলোকে শুনছিলেন ফ্রোজেন ফুড নিয়ে, সেই কথাগুলোকে আমরা আশা করছি সামনে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি বা এখন পর্যন্ত যারা লাইক করেননি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।